না, এটা নিয়ে তো আমার সাথে ঝগড়া হলো যে আসলে সে কি করে, এটা তো জানা দরকার। আমি জিজ্ঞাসাই করছিলাম, কিন্তু সে আমাকে সঠিকভাবে কিছুই বলেনি। দেখা যাক আঙ্কেল কি হয়, আল্লাহ ভরসা। আপনি আমাকে একটু টাইমটা আঙ্কেল জানাই দিন, আর কত পেমেন্ট করা লাগবে তাহলে কালকে টিকিট। তানভীর, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম এভরিওয়ান। শোনো, শোনো, ওই যে তুমি ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা নাও তো, একটু অ্যাটেন্ডেন্সটা নাও। ওকে স্যার, ওকে স্যার। জিরো 002 Yes, please. 3 Present, please. 4 5 Present, please. 6 7 9 10 Present, please. 11 Present, please. 12 Yes, please. 14 Present, please. 15 Sorry to net problem. okay 18 19 20 Present, please. 21 22 Yes, please. 23 Present, please. 25 Present, please. 26 27 Present, please. 29 Present, please. 30 31 Present, please. 32 Present, please. 33 Present, please. 34 Present, please. 35 Present, please. 37 39 Present, please. 40 Present, please. 43 Present, please. 46 47 Yes, please. 48 প্রেজেন্ট প্লিজ। 49 50 Present, please. 51 sir taken ভাইয়া 015 লেট হয়ে গেছে 015 ভাই 009 টা একটু দিয়ে দিয়েন 02 ভাই 019 019 okay 001. okay one also given দিয়েছেন? sir taken Thank you, Tanvir. I've got a very good number of students present here, and they are from sociolinguistics course, aren't they? Yes, sir. Sociolinguistics. Okay. এখানকার সিআর কে? Sir Asif. আসিফ সাহেব, আমি পড়াচ্ছিলাম যে কয়েকটা ক্লাস পেয়েছি তোমাদের সঙ্গে
তো আমি তো পড়ানোর সময় একটু ইঙ্গিত টিঙ্গিত দিয়েছি যে এগুলো ভালো করে পড়বে, এগুলো প্রশ্নের পরীক্ষায় থাকবে, তাই না? তো এর কোনো রেকর্ড আপনার কাছে আছে? নো স্যার, রেকর্ড করা নাই। না, মানে এই ধরনের প্রশ্ন আসতে পারে এই টপিকটার উপর, এটা তো আমি পড়াতে পড়াতে বলতাম। তো সেটা তোমাদের লিখে নেবার কথা। আমি সেই হদিসটা জানতে চাচ্ছি যে এরকম কোনো লিখিত প্রশ্ন তোমাদের কাছে 2-4টা আছে কিনা। স্যার লিখিত কোশ্চেন আছে কিছু। সেই প্রশ্নগুলো কি? স্যার কোশ্চেন গুলো খাতায় লিখে আছে, আচ্ছা, বের ঠিক করতে হবে। আছে। তোমার পরীক্ষা কালকে, এখন তুমি কোশ্চেন বের করবা। এই হলো আসিফ, তুমি সিআর না, তোমাকে একটু স্মার্ট হতে হবে। তো এই প্রশ্নগুলো তো তৈরি থাকবে, এই প্রশ্নগুলোর উত্তর রেডি থাকবে, আর আগামী কয়েকদিনের মধ্যেই পরীক্ষা। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের রেডি থাকা উচিত ছিল। এনিওয়ে, আমার বকাবকি করার কোনো মানসিকতা নেই। ঠিক আছে, তোমাদের কাজ তোমরা করবা, আমার কাজ আমি করব। আমি জিজ্ঞাসা করছিলাম এই জন্য যে আমি প্রশ্নপত্র ফাইনাল করতেছি, এবং আমার পড়াশোনা তোমরা তো জানো, আমি ক্লাসে বলেই দিয়েছি এই প্রশ্নটা থাকবে, এটা 1 নম্বর প্রশ্ন থাকবে, এভাবেই বলেছি। এভাবে কোনো শিক্ষক বলে না, আর এটা আমার জন্য বদনাম। আর এমনই প্রশ্ন বলে দেয় যে হ্যাঁ, আমি ওপেন বুক সিস্টেমের পরীক্ষায় বিশ্বাস করি, বইও দিয়ে দেবো, তোমরা লেখো উত্তর। এটা আমি বলে আমাকে কিছু বলতে পারে না। তো তোমরা এরকম একটা সুবিধাজনক অবস্থায় আছো যে লোকটি পড়াতে পড়াতে বলে যে এই প্রশ্নটা 1 নম্বর প্রশ্ন থাকবে পরীক্ষার প্রশ্নে, সেটাও তোমরা যদি মূল্যায়ন না করো আসিফ, সেটাও যদি গুরুত্ব না দাও, তাহলে এমএ পাস করে কি করবা? আমার তো আর 26 বছর বা 32 বছরের শিক্ষক না আমি, আমার 52 বছর শিক্ষকতার জীবনেই যে কথাগুলো বলেছি, সে কথাগুলোকে তো তোমরা মূল্যায়ন করনি। lot of people here, I don't know what does it mean. Anyway, যদি পারো প্রশ্নগুলো dig out করে তুমি বা ক্লাসের পরে তুমি আমাকে দিবা, সিআর হিসাবে এটা তোমার দায়িত্ব। ওকে স্যার। তোমার কাছে যদি না থাকে, তো বন্ধু বান্ধবীরা যারা আছে, যাদের কাছে আছে বলে মনে হয়, তারা তোমরা আসিফকে হেল্প করো প্রশ্নগুলার। আমি নিশ্চিত জানি, আমি বলেছি যে এই প্রশ্নটা পরীক্ষার প্রশ্নে 1 নম্বর থাকবে, প্রথম প্রশ্নটাই এটা থাকবে, আমি 100% শিওর। আমি সব তোমাদের জন্য না, প্রত্যেক কোর্সেই বলি, পড়াতে পড়াতেই বলি যেটা মোস্ট ইম্পর্টেন্ট। কেন তানভীর বলি না তোমাদের? একটা কোশ্চেন বলে দিয়েছিলেন আগেই, সেটা হচ্ছে স্যার আমরা যেই টপিকের উপর অ্যাসাইনমেন্ট করেছিলাম, সেই টপিকের ল্যাঙ্গুয়েজ পলিসি এন্ড প্ল্যানিং আর সোশিওলিঙ্গুইস্টিক্স। সোশিওলিঙ্গুইস্টিক্স কি, ল্যাঙ্গুয়েজ পলিসি এবং প্ল্যানিং এর সাথে কিভাবে সম্পর্কযুক্ত, এটা বলে দিয়েছিলেন স্যার। যে এটা অ্যাসাইনমেন্ট হিসেবে আছে, এটা মিডের কোশ্চেন হিসেবেও থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তুমি আর স্যার আরেকটা গতকাল যেটা বলেছিলেন, আমাদের ওই যে দুইটা স্যার দিয়েছেন, ওই যে আপনার রিসার্চ পেপারের পিডিএফ দিয়েছিলেন, সেই দুইটা রিসার্চ পেপার থেকে ব্লেন্ডিং করে একটা কোশ্চেন করবেন বলে বলেছেন। তো স্যার আজকে বলেছিলেন যে এই দুইটা একটু বুঝিয়ে দিবেন আর কি। জি, মানে আমাকে বিকেলে বলেছেন। তানভীর, তোমার ডিউটি তুমি করেছো, বাট ওদের কাছে কিছু আছে কিনা ওদের কাছে তুমি একটু কোঅর্ডিনেট করে এই ক্লাসের পরে কিছুক্ষণের মধ্যেই আমাকে আজ রাতেই দেবে, কারণ আমি প্রশ্ন ফাইনাল করব আজ রাতেই। ঠিক আছে স্যার? আমি সবগুলো কোর্সের সিআর এর সাথে ডিসকাস করে আপনাকে ইনবক্সে দিয়ে রেখেছি অলরেডি স্যার। আমাদেরটা প্রয়োজনে আবার ডিসকাস করব না। এইটা তো জানে না, যে সিআরই তো জানে না। যাই হোক, তুমি আরেকবার ডিসকাস করে নিয়ে ঠিকঠাক করে বলো, তারপরে আমি প্রশ্নগুলো ফাইনাল করব। তবে হুবহু প্রশ্ন থাকবে না, ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ে। এই প্রশ্নগুলোই থাকবে, রিফ্রেশড থাকবে এবং একটু ঘুরিয়ে থাকবে, কারণ আমি যদি সরাসরি এই প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্নে দিই, 2-1 আছে আমাদের মধ্যে যারা খুব স্বচ্ছন্দ বোধ করবেন পিছনে গিয়ে যে দেখেন এই স্যার ক্লাসে এই প্রশ্ন বলছিলেন আসবে, এই দেখেন প্রশ্নপত্রে হুবহু এসছে। 1-2 জন তো আছেই, তারা এই কথাটা গিয়ে ওইখানে ডিপার্টমেন্টে বলবে। এটা পরীক্ষিত সত্য, এটা হয়েছে, ঘটেছে। টিচাররা ফেভার করেছে, সেই ফেভার পাওয়ার পরে আবার ছাত্রছাত্রীরা ড্রপ বক্সে চিঠি ফেলেছে।
তো এগুলো আমার বিরুদ্ধে করে লাভ নাই, বাট আই জাস্ট ওয়ান্ট টু হেল্প ইউ, নাথিং এলস। স্যার করবে না স্যার এমন, কারণ স্যার আমাদের সবারই গত সেমিস্টারের রেজাল্ট খুবই খারাপ, কারণ আমরা আসলে তেমন বেশি একটা ক্লাসও পাই নাই, সবারই মোটামুটি রেজাল্ট খারাপ হয়েছে। ইভেন আমরা এটাই চাইছি যে আমরা একটু আগে যে যাতে প্রিপারেশনটা নিতে পারি, এটা সবাই চায়। আবিদ, তুমি কি জি, মনে স্যার। করো না, তুমি কি মনে করো না যে আমি সেই লাইনেই তোমাদের পড়ানোর চেষ্টা করেছি? অবশ্যই স্যার, অবশ্যই। এবং তুমি একটা এক্সাম্পল দাও, আর একজন 50 জন শিক্ষক আছে, একটা এক্সাম্পল দাও যে যেই শিক্ষকটি এই লাইনে তোমাদের একটু গাইডেন্স দিয়ে তোমাদের সাপোর্টিভ ওয়েতে পড়িয়েছেন, একজনের উদাহরণ দাও। আমি জানি যে আরো একজন আছেন। আবিদ? স্যার আমাদের লস্কর স্যারের ক্লাসটাও গত সেমিস্টারে আমরা ভালো পেয়েছি, ক্লাসও পেয়েছি, স্যারও মানে সবকিছুই ক্লিয়ার করে বলে দিয়েছেন। এক্স্যাক্টলি, তাহলে জানলাম যে আরেকজন আছেন এরকম জি সাপোর্টিভ। স্যার, আমরা এটা আগে চাই স্যার, এটা না হলে কি হয় স্যার, আমরা যত কিছু বলি স্যার, আমরা সবাই মাস্টার্সে পড়ি, এখন আমরা বেশিরভাগ স্টুডেন্টই এখানে দেখা গেছে আমরা ফাইন্যান্সিয়ালি ফ্যামিলিকে হেল্প করা বা আমরা নিজেরা বিভিন্ন জায়গায় আমরা ব্যস্ত হয়ে যাই। এখন আমরা যদি এই জিনিসটা একটু আগে না পেয়ে যাই, এটা সবার জন্যই ক্ষতি স্যার। তাহলে আমি এই যে তানভীর রিপোর্ট করলো, আমি প্রথমেই বলছি সোশিও লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, এগুলো ডিফাইন করতে হবে, এগুলোর তিনটার মধ্যে কি সম্পর্ক, এটা প্রথম প্রশ্ন থাকবে। এইটা বলা কি আমি খারাপ করেছি? না স্যার, না স্যার, আমরা তো স্যার আপনি বলার সাথে সাথে আমরা চেষ্টা করতেছি স্যার এগুলো। তোমার সিআর যদি আমাকে সেই কথা বলতে না পারে, তার মানে কি দাঁড়ায়? তোমরা অধিকাংশই বলতে পারছো না। আমি যে হেল্প করতে চাচ্ছি, আমি যে তোমাদের সহায়ক হতে চাচ্ছি, তোমাদের পরীক্ষা ভালো হোক এটা চাচ্ছি, এইটা তো তোমরা নিজেরা সেই সহায়তাটা নিতে চাচ্ছ না। ওই যে অ্যাসাইনমেন্টটা নিয়েছিলাম, তোমাদের উচিত ছিল ওই অ্যাসাইনমেন্টটাকে একদম ঝাড়মোচ করে, মাহবুব দাঁড়াও, ঝাড়মোচ করে একটা আনসার রেডি করে রাখা, যে এইটা তোমার রেডি, তোমাকে আর পড়তে হবে না, এটা জাস্ট 1-2 বার পড়লে হয়ে যাবে। তুমি যদি সিরিয়াস ছাত্র হতে, তাহলে স্যার যেদিন বলছিলেন যে এটাই 1 নম্বর প্রশ্ন থাকবে, যাও। এবং আমি প্রশ্ন করার আগে দিয়ে ক্লাসে এরকম বসে জিজ্ঞাসা করি যে কোন কোন প্রশ্ন তোমাদের আমি বলেছিলাম, কারণ আমি কোনো রেকর্ড রাখতে পারি না আমার এত কাজের ভিড়ে। টিএ রাখেন, তো তানভীর তো নতুন কাজ করে আমার সঙ্গে, আমি আশা করিনি যে ও এই রেকর্ডটা রাখবে, নর্মালি সিআরদের কাছেই চাওয়া হয়। এখন যাই হোক তানভীর, থ্যাংক ইউ, তুমি রেখেছো। তাহলে আমি তোমাদের সহায়তাই করতে চাচ্ছি, কিন্তু তোমরা নিজেদের সহায়তা করতে চাওয়া উচিত। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। একদম প্রশ্ন তোমার মুখের সামনে, চোখের সামনে বলা আছে, পড়ানো আছে, অ্যাসাইনমেন্টও করিয়েছি। কেন জানো আবিদ? অ্যাসাইনমেন্ট কেন করিয়েছি জানো? যাতে আমাদের মেয়েদের হেল্প হয়, যাতে করে তুমি জানো যে তুমি কেমন করে লিখবা, কতগুলো পৃষ্ঠা লিখবা, শুরুতে কি, মাঝে কি, পরে কি। তোমার এই অ্যাসাইনমেন্টটাই যদি প্রশ্ন আসে, তাতে করে তোমার প্রস্তুতির জন্য সহায়তা হয়, সেটাও একটা কারণ। আমি একটা কোর্সে 8টা অ্যাসাইনমেন্ট নিয়েছিলাম, এবং ওরা মিস করেছে 2টা কুইজ। আমি বলেছি যে তোমাদের কুইজ দিতে হবে না, আমি অ্যাসাইনমেন্ট থেকে 2টা কুইজ বেছে নেব। তানভীর ঠিক না? জি স্যার। জি, তাহলে 2টা অ্যাসাইনমেন্ট ও কুইজটার সময়টা আমি বাঁচিয়ে নিলাম, 2টা অ্যাসাইনমেন্ট থেকে নিলাম, এবং বাকি 6টার থেকে আমি 3টাকে তোমার অ্যাভারেজ করে তাদের অ্যাসাইনমেন্টের মার্কস দিয়েছি। আর এই 8টার মধ্যেই 8টাই প্রশ্ন ছিল পরীক্ষার খাতায়, তোমার প্রশ্নপত্রে। এরপরেও আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে স্যার তো এতগুলো অ্যাসাইনমেন্ট নিয়েছে, আমাদের জীবন একেবারে বিপন্ন হয়ে পড়েছে। আমাকে ডেকে বলা হয়েছে যে স্যার আপনি 8টা অ্যাসাইনমেন্ট নিয়েছেন। হ্যাঁ তাই তো, ভালো তো। কয় না স্যার। বলে না স্যার মানে? and she is a professor. না স্যার মানে what do you think? স্যার ছেলেমেয়েরা তো বিরক্ত হয়ে যাচ্ছে, এতগুলো অ্যাসাইনমেন্ট এই সেই ইত্যাদি। আমি দেখেন, আমি জানি আমি কি করেছি। যদি ছেলেমেয়েদের মাথায় সামান্য কিছু মগজও থাকে, তারা বুঝতে পারবে যে 8টা অ্যাসাইনমেন্টের 8টা প্রশ্নই পরীক্ষার খাতায় আছে অর করে, বা 7টা আছে।
তার মানে অ্যাসাইনমেন্টগুলো যারা লিখেছে একবার, যদি চুরি না করে বা ধার না করে বা দুষ্টামি না করে, তাহলে সে পরীক্ষার খাতায় কিছু লিখবে। আমি এমন শিক্ষক না যে পরীক্ষার খাতায় কিছু থাকবে না আমি তাকে পাশ করে দেব, না। আমি গ্যারান্টি করব যে তোমরা পরীক্ষার খাতায় কিছু লিখো। আর তোমার খাতা যদি শূন্য থাকে, যা তা থাকে, সেখানে তো 40 দেওয়া সম্ভব না। আমি সেইটাকে এনশিওর করার জন্য এই কাজগুলো করি। ওই যারা পুরনো ছাত্র তারা আমাকে চিনে, জানে। আর আমার বদনাম আছে। 1 বদনাম হলো আমি গল্প করি, 2 বদনাম আমি ওয়াজ করি, ভালো মন্দ বলি, আর 3 বদনাম আমি পরীক্ষার প্রশ্ন আগেই বলে দেই। বলি তো, আমি শুরুর দিন থেকেই বলি। আমি কেউ কিছু করতে পারবে না এখানে আমাকে। এনিওয়ে, তোমরা যদি হেল্প করতে চাও নিজেকে, যে কয়েকটা প্রশ্ন আমি বলেছি, এখন তোমরা শেয়ার এর মাধ্যমে প্রশ্নগুলো নিয়ে আমাকে দিবা। এই প্রশ্নগুলো খুব তাড়াতাড়ি তোমরা সকলে রেডি করবা। এই প্রশ্ন আজকে যেটা পড়াচ্ছি এটাও থাকবে, এটাও পরীক্ষায় থাকবে, এবং এইটাই হয়তো ম্যান্ডেটরি প্রশ্ন থাকবে। আজকে যেটা পড়াচ্ছি, মানে আমি কি বোঝাতে পেরেছি? আজকে আমি বেশি পড়াতে পারবো না, আজকে একটা ম্যান্ডেটরি থাকবে। এবং এও বলে দিচ্ছি 3টা প্রশ্নের জবাব দিতে হবে। ম্যান্ডেটরি প্রশ্নে কোনো অর থাকবে না, একটা। সেই প্রশ্নে থাকবে 10 নম্বর কিংবা 12 নম্বর, আজকের পড়াটা। দ্বিতীয় প্রশ্ন যেটা থাকবে তার অর থাকবে, সেখানে হয় 8 না হয় 10 থাকবে। আমার মাথা তখন যেভাবে কাজ করে আমি সেভাবেই করবো। তাহলে 12 আর 8 20। আর তৃতীয় প্রশ্নে অর থাকবে না, কিন্তু অল্টারনেটিভ থাকবে, সেটা হবে শর্ট নোট। 5 নম্বরের শর্ট নোট, 5টা শর্ট নোট লিখতে হবে। তাহলে প্রশ্নের ধরন তোমরা যারা শুনতেছো মনে রাখিও, এবং আমি এরপরেও জানি আমাকে জিজ্ঞাসা করবো, স্যার প্রশ্নের ধরনটা কি হবে, এই সেই। কালকে বলবা, পরশুদিন বলবা। তাই তোমরা ছেলে মানুষ, তোমরা গ্রো আপ করনি, বড় হনি তোমরা। এনিওয়ে, আমি দেখতেছি এ পর্যন্ত আমি বুঝাতে পেরেছি আমি কি করতেছি তোমাদের নিয়ে। জি স্যার। ক্লিয়ার তো নাকি? ইয়েস স্যার। প্রশ্নের ধরন ক্লিয়ার? 12, 8, 5, ঠিক আছে? 12, 8, 5। 12 ম্যান্ডেটরি প্রশ্ন, 8 হলো তোমার অর থাকবে, 3টা প্রশ্ন হয়ে গেল। চতুর্থ প্রশ্ন থাকবে শর্ট নোট, 5টা লিখতে বলবো, আমি 7টা দিব শর্ট নোট। শর্ট নোট তোমরা ব্রড প্রশ্নগুলো যদি রেডি করতে পারো, শর্ট নোটে এগুলো কমন, অর্ধেক কমন এমনি পেয়ে যাবে। ক্লিয়ার জুবায়ের? রাকিবুল? জি স্যার, ক্লিয়ার। এন্ড কি মনে হচ্ছে স্যার হয় খুব খারাপ লোক না খুব ভালো লোক, দুই একটা, তাই না? এনিওয়ে, ইট ডাজন্ট ম্যাটার। আমার দায়িত্ব আমি পালন করছি, জোর করে কিছু শেখানোর চেষ্টা। জান্নাতুল, কি ব্যাপার, তুমি কি করতে চাও? প্রিয়া? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলো। স্যার, ওই ফার্স্ট ক্লাস থেকে শুরু করে লাস্ট ক্লাস পর্যন্ত যে কোশ্চেনগুলো দিয়েছিলেন, ইনক্লুডিং শর্ট কোশ্চেন, ব্রড কোশ্চেন, ওগুলো স্যার আমার কাছে আছে। আপনি যদি পারমিশন দেন তাহলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আজকে রাতে সব লিখে পাঠিয়ে দেব। তুমি হ্যাঁ, তা পাঠিয়ে দাও, মানে ক্লাসের পরপরই দিবা। সেইটা সবাই যেন জানে যে এই প্রশ্নগুলো, আমি জানি না আসিফ কি দিবে, বাট আমি ওখান থেকে, যেমন আজকেরটা আমি ভুলবো না, একটা তো হয়ে গেল। আর এটা ম্যান্ডেটরি থাকবে, এখানে 12 থাকবে, সুতরাং খুব সাবধান। আর 2 নম্বর প্রশ্ন সম্ভবত ওই সোশ্যাল লিঙ্গুইস্টিক্স, ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং এর অর থাকবে ইত্যাদি। আর 3-এ গিয়ে শর্ট প্রশ্ন বা শর্ট নোটস। তো এটা জানা থাকলো, এর মাঝে তোমরা যা ভালো মনে করে করবা। 1, 2, 3, 4 হলো আজকের প্রশ্নটা হবে রাইট, লিখে নাও। এটা শব্দের হেরফের হবে। রাইট এ ডিসকোর্স, রাইট এ ডিসকোর্স, রাইট এ ডিসকোর্স। না 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 না, আই এম রং, ডোন্ট ডু দ্যাট। আজকের প্রশ্নটা হবে যে, ওয়েল,
replicate লেখো, replicate, R-E-P-L-I-C-A-T, replicate a research article replicate a research article on language policy and planning of Bangladesh. খুব সিম্পল, replicate a research article, আমি লিখে নাও তুমি, replicate a research article on language policy and planning of Bangladesh. এখন খুব সহজ ব্যাপারটা, রেপ্লিকেট মানে হলো কি, রেপ্লিকেটের বাংলা কি? প্রতিলিপি। হ্যাঁ হ্যাঁ, চেক করে বলো, রেপ্লিকেট মানে রেপ্লিকেট মানে প্রতিলিপি স্যার। প্রতিমূর্তি, প্রতিরূপ, প্রতিচ্ছবি। মানে আদিব তোমার মতো দেখতে আমি, তাহলে আমি আই এম এ রেপ্লিকা অফ আদিব, আর আদিব ইজ এ রেপ্লিকা অফ শামস স্যার। আমরা একই রকম দেখতে, বাপ বেটার মতো মনে করো, অনেক সময় হয় না বাপ বেটার মতো বা ভাই ভাই। তো এটাকে বলে, যেমন আমি যদি এখন একটা মূর্তি বানাই আদিব তোমাকে নিয়ে, তাহলে তোমার মতো করে সেটি হবে রেপ্লিকেশন, সেটা হবে একটা রেপ্লিকেট করা আদিবকে। তো যে আর্টিকেল তোমরা পড়েছো গতদিন, আমরা দুটো আর্টিকেল, এবং সেটা খুব সমৃদ্ধ একটা ক্লাস হয়েছে, খুব ভালো ক্লাস হয়েছে বলে আমি মনে করি, কারণ এই আর্টিকেলের মালিককেও আমি যুক্ত করেছিলাম ক্লাসে। এই আর্টিকেলগুলোর যে অর্গানাইজেশন এন্ড প্রেজেন্টেশন, সেইটা রেপ্লিকেট করতে হবে। অর্গানাইজেশনে কি থাকে, একটা টপিক থাকে, তারপরে থাকে অ্যাবস্ট্রাক্ট, 200 থেকে 250 শব্দ। অ্যাবস্ট্রাক্টের নিচে থাকে কিওয়ার্ডস। এই এক পৃষ্ঠার মধ্যে এই তিনটা জিনিস থাকে, একটা টপিক থাকে, একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, তার পরিমাণ হলো অনেক সময় 150 শব্দেও হয়, বাট 250 থেকে বা 200 থেকে 250 এটা মোটামুটি অ্যাকসেপ্টেবল। আর তার নিচে কিওয়ার্ডস। এই আর্টিকেলটায় প্রধান প্রধান 4টা বা 5টা শব্দ যেগুলো মানুষের ক্লারিফিকেশন দরকার হবে সেটা থাকে। ওই দুটো আর্টিকেল তোমাদের কাছে আছে, ওই দুটো ডিগ আউট করলে এই 3টা জিনিস প্রথম পৃষ্ঠাতে পাবে। গেল? এরপরে লিখতে হবে ইন্ট্রোডাকশন, তার উপর ইন্ট্রোডাকশন, ওই যে ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ, এটা টাইটেলটা, এটা ব্রড টাইটেল। তোমাদের স্বাধীনতা থাকবে টাইটেলটা চেঞ্জ করবার। কেমন করে চেঞ্জ করবে? তোমরা তো চ্যাট জিপিটি চুরি টুরি করবা, আমি জানি। চেঞ্জ দ্য টাইটেল ইনটু এ স্মার্ট ওয়ান, অথবা চেঞ্জ দ্য টাইটেল আর রিফ্রেশ দ্য টাইটেল করলে বিভিন্ন জনের টাইটেল বিভিন্ন রকম হয়ে আসবে। ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ। অথবা তোমরা যদি ব্রড করতে চাও, এটা ভালো। কেউ যদি আবার পার্টিকুলারাইজ করতে চাও, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি অফ বাংলাদেশ। খুব ক্রিটিক্যাল জিনিস, কিন্তু খুব ভালো, এবং আমি এগুলো খুব সবিস্তারে বলার চেষ্টা করেছি, আমি এর ভিতরের মানুষ। অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি অফ বাংলাদেশ, পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ। যে কোনো টাইটেলটাই তুমি নাও, তোমার আগে লিখতে হবে এই টাইটেলের উপর একটা এসে। এসেতে তো তোমরা জানো প্রথমে থাকে ইন্ট্রোডাকশন, থাকে না? থাকে? জি স্যার। হ্যাঁ, ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে কি লেখা হয় আমি পড়াতে পারিনি, যারা রিসার্চ মেথড পড়াচ্ছে তাদের পড়ানোর কথা ছিল।
আর আমি সময় পেলে তো পড়াতাম, ইন্ট্রোডাকশন একটা গ্লোবাল ভিউ থাকে। কিসের উপর গ্লোবাল ভিউ? তোমার টপিকটার উপর একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট থাকে। আন্দাজে শুরু করলে ইন্ট্রোডাকশন হবে না, এটা একটুখানি সময় নিয়ে শেখানোর ব্যাপার। আই এম সরি দ্যাট I didn't have the time to teach you like this, or nor do I have the time to teach you now. তবু একটা ছোঁয়া দেই। ইউনিভার্সাল স্টেটমেন্ট হলো, আর্টিকেলটা যদি হয় ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশের উপর আমার একটা রিসার্চ আর্টিকেল আমি লিখছি, ইন্ট্রোডাকশনে কি লিখবো আমি? একজন বলো তো, যার যেটা একটা, হ্যাঁ বলো। স্যার একটু আইডিয়াটা এলাবোরেট করব, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে লিখতে পারি। ফর এক্সাম্পল, লাইক বাংলাদেশের সিচুয়েশনটা আমি এক্সপ্লেইন করতে পারি, দ্যাট আই হ্যাভ দিস গ্যাপ ইন দিস সিচুয়েশন। না, আমার আগে রিসার্চ স্কোপটা আগে গ্যাপ বলা যাবে না, নাকি গ্যাপটা পরে বলতে হবে। আগে একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট দিতে হবে, অর্থাৎ সার্বজনীন জেনারেল স্টেটমেন্ট অন ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং, নট বাংলাদেশের, অন ল্যাঙ্গুয়েজ প্ল্যানিং অ্যান্ড পলিসির উপর তোমাকে একটা স্টেটমেন্ট লিখতে হবে। ধরো আমি দিচ্ছি, সাহায্য করছি। ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং আর এ ক্রুশিয়াল or an important or a vital element of the education system of any country. আমি কি বাংলাদেশের কথা বলেছি? না স্যার। Any country. That means এই স্টেটমেন্টটা ইউনিভার্সাল। এটি আমেরিকার জন্য প্রযোজ্য হতে পারে, বাংলাদেশের জন্য হতে পারে, নেপালের জন্য হতে পারে। ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং আর কেন দুটো জিনিস আছে এখানে, আর এ ক্রুশাল এলিমেন্ট আর ক্রুশাল ইনস্ট্রুমেন্ট। তোমরা তো সিনোনিম বের করতেই জানো, আর লেখাবো তো চ্যাট জিপিটি, অসুবিধা নাই, তোমার খাতায় থাকলেই হলো। আর চ্যাট জিপিটি তো সবাই অ্যাকসেপ্ট করতেছে, চিটিংবাজি আমি করছি না। আমি 7 তারিখে একটা বক্তৃতা দিচ্ছি এই চ্যাট জিপিটির বিরুদ্ধে, তোমরা থাকবা, আমি লিঙ্ক তোমাদের দিব। আমি বাংলাদেশ থেকেই বক্তৃতা দিব, শয্যায় আমি হসপিটালে থাকলেও সে বক্তৃতাতে দিব, এবং তোমরা জানবে যে আমি কি করতেছি। সেখানে ইন্টারন্যাশনাল টিচার, স্কলার্স, পিএইচডি স্কলার্স, সুপারভাইজার্সরা থাকবে, এবং আমি চাই তোমরাও থাকো। দেখো আমি চ্যাট জিপিটি কি করি, মানে কত স্ট্রং কথা বলি সেখানে দেখবা, তার অর্ধেক স্ট্রং এখানে বলতে পারছি না। এনিওয়ে, ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং আর এ ক্রুশাল এলিমেন্ট অফ এনি এডুকেশন সিস্টেম, of an education system of any country. This is global statement, global view. কেন গ্লোবাল? যেটা যে কোনো জায়গায় প্রযোজ্য হবে, স্বীকার করো তোমরা? জি স্যার। ইয়া, এইটাই হলো ইন্ট্রোডাকশন লেখার কায়দা। এই যে ক্লাস 6 থেকে এ পর্যন্ত চলে আসছো, আল্লাহর কসম কোনো টিচার তো এই কথাটা তোমাদের শেখায় না। যে কোনো ইন্ট্রোডাকশনে তোমাকে শুরু করতে হবে একটা ইউনিভার্সাল ভিউ নিয়ে, যেটা তোমার টপিকের সঙ্গে সরাসরি যুক্ত নয়, বাট পরোক্ষভাবে যুক্ত। তোমার টপিক ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ, আর তুমি এখানে বলছো ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং, ঠিক আছে, লিঙ্ক টু ইউর টপিক, বাট অফ ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ অ্যান এডুকেশন সিস্টেম অফ এনি কান্ট্রি ইজ ভেরি ক্রুশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অর প্রোগ্রেস অর এনরিচমেন্ট অর এনহ্যান্সমেন্ট অফ এডুকেশন সিস্টেম অফ দ্যাট কান্ট্রি। আমি সেন্টেন্স চেঞ্জ করে বললাম, তাও বাংলাদেশ আনি নাই আমি এখন তুমি যে স্টেটমেন্টটা দিলা, ইন্ট্রোডাকশন লিখছো, কিন্তু এইটা ইন্ট্রোডাকশন লেখার কায়দা, খেয়াল রাখবা, কেউ শেখায় নাই, ভবিষ্যতেও কেউ শেখাবে না। এই যে স্টেটমেন্টটা দিলা, একে কি দিয়ে সাপোর্ট করবা? তুমি যে সত্যটা বলছো, এটা যে সত্য কেমনে আমি জানবো? সাপোর্টিং ডিটেইলস। হ্যাঁ, সাপোর্টিং ডিটেইলস লাগবে। যেমন আমি বলি, কারণ সময় নাই বাবা, আমার শরীর ভালো না, আমি বলি দ্যাট ইজ হোয়াই all the countries, rich or poor, have their own language policy, or all যদি না বলো, তোমার যদি মনে হয় যে না এখানে সন্দেহ আছে, তাহলে বলবা most of the countries of the world have their own language policy and planning
in their education curriculum নিয়ে আসলাম। all the countries, most of the countries, যাই তোমার ভালো লাগে। all লিখলেও আমি টিক দেব, most লিখলেও আমি টিক দেব, many লিখলেও আমি টিক দেব। ঠিক আছে? এরপরে প্রশ্ন আসে, why this? তুমি প্রশ্নটা তোমার ইন্ট্রোডাকশনে লিখতে পারো। one may ask a question, why do all the countries have language policy and planning in their education system? Question mark. তারপরে লিখবা, because language is a means to acquire knowledge, be it physics, be it mathematics, chemistry, biology, political science, history, economics, Bengali language, foreign language, anything. Language is a necessity. That is why all the countries, or the developed countries, or the advanced countries, necessarily prioritize to have their own language policy and planning. For example, supportive জিনিস লাগবে, তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। ধরো উন্নত দেশ সবগুলোতেই ল্যাঙ্গুয়েজ পলিসি আছে, যে কোনো উন্নত দেশের কথা তুমি বলো, আছে। উন্নত বলতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো। আর মিডল ইনকাম কান্ট্রি যেগুলো, ইনক্লুডিং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া, এদের মধ্যে অনেকদিন ল্যাঙ্গুয়েজ পলিসি ছিল না, রিসেন্টলি হয়েছে, লাস্ট 10 years। এটা বলতে পারো তুমি, আমি এখন তো নলেজটা দিলাম তোমাদের। আর অনেক কান্ট্রির ভালো ল্যাঙ্গুয়েজ পলিসি নাই, তবে তারা ল্যাঙ্গুয়েজ পলিসি আছে বলে দাবি করে। যেমন ধরো ভুটানের ল্যাঙ্গুয়েজ পলিসি নাই, আমি জানি, আমার কাছ থেকে নিতে পারো। তারপরে ধরো আরো দরিদ্র দেশগুলো আছে, আফ্রিকান কান্ট্রিগুলো যেগুলো আছে, আমি নাম বলতে পারবো না এখন কারণ ভুল করব। মেনি কান্ট্রিজ বলতে পারো, or some countries do not have language policy as such, but they justify having one. Now, up to now, we have done the universal statement and supporting examples for our introduction. এরপরে আসবে ব্যাকগ্রাউন্ড। রাকিবুল, তুমি একটু আগে যেটা বললা যে ব্যাকগ্রাউন্ড আমাকে দিতে হবে। কিসের ব্যাকগ্রাউন্ড? তোমার ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ এর ব্যাকগ্রাউন্ড দিতে হবে। এইটা আগেই তুমি ইম্পর্টেন্ট কথাটা বলেছ। আমি ইউনিভার্সাল বললাম, গোটা পৃথিবী, এটা হলিস্টিক ভিউ দিলাম। এখন আমি আই হোপ আই ওয়াজ টিচিং ইউ ফেস টু ফেস, উড বি মাচ বেটার। আমি হোয়াইট বোর্ড ইউজ করতে পারতাম। যাই হোক, আল্লাহ যেটা লিখছে রেজেকে। এখন আমরা ইউনিভার্সাল দিয়েছি, পার্টিকুলারে আসবো। পার্টিকুলারটা কি? ইট ইজ লিঙ্কড টু দি টপিক ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ। বাংলাদেশ হ্যাজ এ ল্যাঙ্গুয়েজ পলিসি। ও বাংলাদেশ, আমি এখানে মন্তব্য করতে পারি, তুমি পারো। বাংলাদেশ ইজ a developing nation. এটাও একটা সেকেন্ড প্যারাগ্রাফ শুরু করলাম ব্যাকগ্রাউন্ড দিতে। এই ডেভেলপিং নেশন বলে একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট এখানেও দিয়ে দিলাম, সাব ইউনিভার্সাল স্টেটমেন্ট। and it has been revising its education curricula since the birth of the nation in 1971. Well, actually Bangladesh curriculum, Bangladesh national curriculum or education curriculum has been hugely influenced by the language movement of 1952. So the education curriculum of 71 or 72 এটা হবে কুদরতে খোদা কমিশন, আমি জানি, লিখে রাখো, 72 সালে কুদরতে খোদা কমিশন হয়েছে। 72 commission by Kudrat-e Khuda, known as Kudrat-e Khuda Commission, follows the main principles that were set during the language movement of
Bangladesh in 52. And what is the most important tenet of that movement? Bangla language should be the most important language of the country, number one language in the country. And that has influenced the curriculum of the then Pakistan from 52 to 71. ওই সময় পাকিস্তান ছিল। এটা ইনফ্লুয়েন্স করেছে এইভাবে পাকিস্তানে কোনো ভালো ল্যাঙ্গুয়েজ পলিসি ছিল না, এবং 50 বা 47 থেকে 671 পর্যন্ত 3-4টা পাকিস্তানের কমিশন হয়ে গেছে। এই কমিশনগুলো কোনো ল্যাঙ্গুয়েজ পলিসি নতুন করে নাই, আমি বাংলায় বলছি মনে রাখবার জন্য তোমাদের। তারা ফলো করেছে ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ পলিসি যেটা ছিল, এইটুকু বললেই হবে। কিন্তু বাংলাদেশ যখন কুদরতে খুদা কমিশন 72-তে করলো, এডুকেশন কমিশন, তখন তারা এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের ইনফ্লুয়েন্সটা কাটিয়ে উঠতে পারে নাই। ব্যাকগ্রাউন্ড বলছি কাকে বলতে পারে। As a result, what happened is Bangladesh Kudrute Khuda Commission prioritized the teaching of Bengali as a number one language, as a language of instruction, medium of instruction, as a language, official language, as an official language, and designed a language policy only with the mention and augmentation and praise of the Bangla language. As a result, what happened? English language was very seriously marginalized from 71 up to 1990. আমি কথাগুলো আগেও তোমাদের বলেছি। There was no English language policy in the country. In fact, up till today, there is no policy through an enactment, through the passage of an Education Act in the Parliament. কোনো policy নাই, কিন্তু একটা গভর্নমেন্ট ডিক্লারেশন আছে মিনিস্ট্রি অফ এডুকেশন থেকে, সেটা 1990-তে এসছে। তো 71 সাল থেকে 90 সাল পর্যন্ত এই সময়টাতে পলিসিবিহীনভাবে বাংলাদেশে ইংরেজি ল্যাঙ্গুয়েজ পড়ানো হয়েছে। লাভ কি হয়েছে? অষ্টরম্ভা, কচু। এবং এই সময়টাতে বা ইংরেজি ল্যাঙ্গুয়েজকে বিশেষ করে স্টেট স্কুলগুলোতে, পাবলিক স্কুল যেগুলো গভর্নমেন্ট স্কুল, প্রাইমারি, সেকেন্ডারি, এগুলোতে ইংরেজি ভাষাটা ছিল এই একই ক্লাসে 70 জন ছেলে ছিল তোমরা, তার মধ্যে ধনী বড়লোক হেডমাস্টারের ছেলে ছিল, কলেজের প্রফেসরের ছেলে ছিল, এরা বাপ মায়ের কাছ থেকে প্রাইভেট পড়ে ইংরেজিটা শিখেছে। বাকি 55 জন ছেলে এরা ওই ছিল, পরীক্ষা যত্রং তত্রং জানতান প্রকারেণং হয়েছে, এরা কেউ ইংরেজি শেখে নাই। কেন শেখে নাই? 71 থেকে 90 পর্যন্ত যারাই পাশ করেছে আইএ, বিএ, এবং যারা 1, 2, 3 শুরু করেছে, তারা 90 সালে গ্রাজুয়েট হয়েছে। এরা কেউই কোনো ভালো শিক্ষক বা ইংরেজি শিক্ষক পায়নি, ইংরেজি কারিকুলাম পায়নি। যে স্কুল যেভাবে পারে ইংরেজি পড়িয়ে ছেড়ে দিয়েছে। তোমরা ওই যে পার্টস অফ স্পিচ, টেন্সেস, তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ইউজ অফ প্রিপোজিশন, এগুলো শিখে মুখস্থ করে পাশ করিস। কি আমি ঠিক বলছি? এটি সত্যি বাবা, আমি ভালো করে জানি ঘটনাটা, আমার রিসার্চ আছে তো, এর বাইরে কোনো কথা নাই। আর এই করে যখন তোমরা পড়ে এসছো, এবং বলা বাহুল্য আমি মনে করাই দিই এটা জিটিএম এর মাধ্যমে করেছে, কিন্তু যারা করাইয়েছেন, যে শিক্ষকরা করিয়েছেন তোমাদের ইংরেজি, ইনক্লুডিং ইয়োর কলেজ টিচার, উইথ রেসপেক্ট, আমি সব শিক্ষককে সম্মান করব, ওই কলেজ টিচারটা পাশ করেছে এই আমলেই। সুতরাং ওই কলেজের ইংলিশ টিচারটাও ইংরেজি জানে না, জানে চালার মতো। এখানে আমি গল্প একটা বলতেই পারি, বলবো না, আমার শরীরও খারাপ, সময়ও নাই, তোমাদের জাস্ট গল্প বলে ডাইভার্ট করতে চায় না। ওই কলেজ টিচারটাও ইংরেজি ভালো পড়ায়নি তোমাদের আইএতে। বাবু পরে কথা বলো। এখন এই
20টা বছর যদি ইংরেজি পড়া না হয় তাহলে ইংরেজির কি দুরবস্থাটা। এবং সেই জন্য তোমরা যে ভুল ইংরেজি লেখো, তোমরা যে পারো না, আমাদের রাকিবুল খানিকটা সুন্দর করে একদিন একটুখানি বললো জন্য আমি ওর প্রেমে পড়ে গেছি, যে ছেলেটা যদি ভালো করে শেখে। এবং ওর উদাহরণ দিয়ে তোমাদেরও আমি অনুপ্রেরণা জোগানোর চেষ্টা করেছি যে বাবারে নিজেরা চেষ্টা করো, কেউ তোমাকে শেখাবে না, আমার মতো পাগল টিচার পাবা না যে এরকম চিৎকার করে এরকম অতি আগ্রহ নিয়ে তোমাদের পুশ করার চেষ্টা কেউ করবে না রে বাবা। এরা আসে, কি পড়ায় না পড়ায় বাড়ি চলে যায়, বেতন নেয়। আমার সেটার দরকার নয়, আমার চাকরিরই দরকার নাই, আমি শখের বসে পড়াই। আমার এখন এমন অবস্থা, আমি শয্যাশায়ী, কিন্তু আমি উঠে বসেছি কেন? পড়ানোর জন্যে। দ্যাট ইজ মাই মেডিসিন। ক্লাসে আসলে আমার অসুখ পালিয়ে যায়, ভালো লাগে, কারণ আমি মনে করতেছি যে তোমরা যেটা জানো না আমি তার খানিকটা পূরণ করতেছি, এবং তোমরা ওইটুকু নিয়ে ভবিষ্যতে তোমাদের সমাজের কিছুটা কাজ করবে। হাউএভার এই 20 বছরের পড়াশোনা যেটা, এটা সকলই গরল ভেল। এটা একটা প্রবাদ বাক্য বললাম, আমি ব্যাখ্যা করব না। সকলই গরল ভেল মানে সব পণ্ড, ওয়াইল্ড গুজ চেইস। কেউ ইংরেজি জানে না, জানে না। আমি ভাইস চ্যান্সেলর থেকে শুরু করে আমাদের চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমাদের কলিগরা তো আমাদের গালিগালাজি করে। আমি ওপেনলি বলি যে আমরা ইংরেজি জানি না। আমি আমাকে জড়াই বলি, ইংরেজি আমরা বলতে পারি না, পড়েও বুঝি না, সাহিত্য বুঝি না, সাহিত্য পড়াতে পারি না, ল্যাঙ্গুয়েজ বুঝি না। আর বয়স্করা একটু মাথা ঝাড়ি দেয়, হ্যাঁ তুমি কি বলো এটা, বিশেষ করে হামিদ স্যার মাথা ঝাড়ে, এই শামস কি কয় এটা বলে না। আপনারা এটা সত্য, সত্যটাকে স্বীকার করেন আপনারা। 2-1 জানেন আপনারা, ভালো কথা, কিন্তু মেজরিটি লোকেরা ইংরেজি লিখতে পারে না, পড়তে পারে না, বলতে পারে না। তাদের দৌড় হলো মসজিদ পর্যন্ত। কেন জানো? তাদের দোষ নাই, আমি তাদের দোষারোপ করি না, তারা এই সময়টাতে শেখে নাই। আর এখন জাহাজ ভর্তি করে পিএইচডি আসতেছে। এই পিএইচডি গুলা পিএইচডি না, আমার এখানে আমি তো এখন খোলা গায়ে পড়াচ্ছি, তোমাদের আমি দেখাতে পারবো না। স্ট্যাগ অফ পিএইচডি থিসিস আমার কাছে আছে দেশ বিদেশের। দেখি তো ইংরেজির দুরবস্থাটা কোথায়। অন্য দেশেও দুরবস্থা আছে, বাংলাদেশেরও ইংরেজি দেখেছি। এখন এর কারণই হলো এই 20 বছরের অব্যবস্থা, 71 থেকে 90, যার জন্য তোমরাও দুর্বল। কারণ তোমাদের তো আমরা দিতে পারিনি। প্রাইমারিতে আমার মা, আমার বাবা আমাকে ইংরেজি শিখিয়েছেন। আমার যে অ্যাকসেন্টটা তোমরা দেখো, ওইটা আমার বাবার অ্যাকসেন্ট। আমার বাবা ক্লাস 3 পাস করে নাই, না করে পালিয়ে গিয়ে যাত্রা পার্টি করেছে। জোরদারের ছেলে ছিল, ওই খরচ করতো, বা বাড়ির থেকে মায়ের কাছে টাকা জোর করে নিয়ে গিয়ে যাত্রা পার্টি চালাইতো, লাঠি খেলতো, ঢাক বাজাতো। একটু সাংস্কৃতিক মনা ছিলেন আর কি তিনি, ধনীর ছেলে, এগুলো করেছেন উনি। তিনি ইংরেজি বলতে পারতেন অল্প অল্প, বেশি না, সামান্য। অর্থাৎ ওই যে ব্যবসা করতেন বিদেশিদের সাথে, মানে ব্রিটিশদের সাথে, ওই ব্যবসার সোর্সে তাদের সঙ্গে তার কমিউনিকেশন হতো। সেই কমিউনিকেশন থেকে উনি কিছুটা অ্যাকসেন্ট ইন্টোনেশন পিক আপ করেছেন, কিছু ফ্রেজ, কিছু সেন্টেন্স, কমিউনিকেটিভ সেন্টেন্স পিক আপ করেছেন। এই জন্য আমার বাবা এগুলো আমাদের সঙ্গে ছোটবেলায় ব্যবহার করতেন, এবং উনি চাইতেন আমি ইংরেজিটা শিখি। এবং পণ্ডিত নেহেরু ইউনিভার্সিটি, যেটা ভারতের 1 নম্বর ইউনিভার্সিটিতে, আমার পিএইচডির স্কলারশিপ, হাইয়েস্ট স্কলারশিপ আমি পেয়েছিলাম, আব্বা যেতে দেননি। কারণ অ্যাট দ্য সেম টাইম আমি ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ পেয়েছিলাম মাস্টার্স ডিগ্রি করার জন্য ইংল্যান্ডে। আমার আব্বা বললেন যে মাই অর্ডার, কোনো ভারতে যাওয়া যাবে না, ওটা যতই নেহেরু কও আর যতই বড় পিএইচডি কও, ওইটা হবে না, তোমার যাইতে হবে কুইন ভিক্টোরিয়ার দেশে। আব্বা কুইন ভিক্টোরিয়ার খুব ভক্ত ছিলেন আর কি। তার 2-1 ইংলিশ ফ্রেন্ড ছিলেন সেই সময়, বাসায় আসতেন। আমি দেখিনি আমাদের জন্মের আগে। তো আব্বা আমাকে জোর করে ইংল্যান্ডেই পাঠালেন মাস্টার্স পড়াতে, ব্রিটিশ কাউন্সিল স্কলারশিপ নিয়ে। এবং সেটা আমাকে অনেক সমৃদ্ধ করেছে, আমার জ্ঞান, আমার চেতনা, আমার দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে। দেখো যে আবার গল্প করতেছি, দুধ ভালো লাগে না। এনিওয়ে, সেই 20 বছরের ইংরেজি পড়ানো, এটা ভালো হয় নাই, তার জন্য তোমাদের এই দুরবস্থা। আমরা রাগ করি বটে, কিন্তু দোষ তোমাদের মোটেও নাই। দোষ আমাদের, দোষ প্রতিষ্ঠানের, দোষ সরকারের, দোষ গার্জিয়ানদের, তোমাদের কোনো দোষ নেই।
তখন তো পোলাপান মানুষ, কি বা বোঝো। আমি বাবা হিসাবে এই স্কুলে ভর্তি করে দিলাম, পড়ো, প্রাইভেট চাও, না দিলাম না। অন্যের ছেলে জুতা পরে যায়, তোমার পা খালি, না আমার টাকা নেই, দিলাম না। তো তুমি কি করবা? নাই বই। এই হয়ে তো তুমি বড় হয়ে ড্যাফোডিলে আসছো না, অনার্সে ভর্তি হয়েছো, তোমার ইংরেজি তো দুর্বল হবেই। তো এইটাই ধ্রুব সত্য জেনে আমি ছেলেমেয়েদের প্রশ্ন বলে দেই, আমি পণ্ডিত সাজি না, বলে দিয়ে কিছু না কিছু লেখাই জোর করে, যে খাতায় কিছু থাকুক আর কিছু মাথায় থাকুক। কেউ কেউ বলে কোনো কোনো কোর্সের ছেলেপেলেরা যে স্যার অমুক স্যারে তো আউটলাইন দিল পরীক্ষায়, কি যে আসবে স্যার আমরা জানি না স্যার। এখন আমি যে ইজি টিচার, সেই জন্য আমাকে তোমরা সিরিয়াসলি নাও না। আমার দুর্ভাগ্য, যদি তোমরা আমাকে সিরিয়াসলি নিতে আর আমাকে ফলো করতে, তাহলে তোমাদের উপকারই হতো। তার মধ্যে একটা উদাহরণই বলি আবার, রাকিবুলের কথা। রাকিবুল স্পয়েলড হইও না, ও একটু একটু করেছে, ওই কাজটাই রাকিবুল সহ তোমরা যদি সবাই করতে পারো বাবারে, তাহলে তোমাদের ইংরেজিগুলো, আমাদের জান্নাতুল প্রিয়াও ইংরেজি মোটামুটি ভালো বলে, ওর আগ্রহ আছে, আমার ছাত্রীর মেয়ে বলে বলছি না, বাট এগুলো ভালো, এগুলো রেফার করা উচিত, এদের অনুপ্রেরণা দেওয়া উচিত, এনকারেজ করা উচিত। তোমরা এগুলো ফলো করবে। তোমাদের জীবনে কি আছে রে বাবা বলো? জীবন কয় দিনের? আমি তোমাদের মতো সেদিন তো ছিলাম, সেদিন এমএ পড়তাম আমি, এই সেদিন। আর সেই আমি এখন 75 বছর বয়সের মানুষ। তো আলহামদুলিল্লাহ আই এম অন মাই ফিট। আমি যদিও এখন খুবই অসুস্থ 6 মাস ধরে, তাও তো পড়াচ্ছি। কি আমার কণ্ঠের শক্তি খুব কম মনে হচ্ছে আবিব? আমার কণ্ঠের শক্তি কি কম, দুর্বল মনে হচ্ছে আসিফ? No, sir. I'm a strong man, young man. Anyway, এখন যেই কথাটা প্রশ্নের খাতিরে আসি, ব্যাকগ্রাউন্ড দিচ্ছিলাম, এই বাংলাদেশের যে কথাগুলো এতক্ষণ এত ইলাবোরেট করে বললাম গল্প দিয়ে, এইটাই ব্যাকগ্রাউন্ড। এবং বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ পলিসি আছে, সেটা এখানে একটা প্রশ্ন আসবে যে তুমি যখন ল্যাঙ্গুয়েজ পলিসি প্ল্যানিং এর কথা বলতে যাবা, যে বাংলাদেশে 3 ধরনের বা 4 ধরনের যাই বলে প্ল্যানিং গুলো, বলবে স্ট্যাটাস প্ল্যানিং হয়েছে বাংলার জন্য, ইংরেজির জন্য কোনো স্ট্যাটাস প্ল্যানিং ছিল না, ইংরেজির জন্য কোনো প্ল্যানিংই ছিল না। বেসিক্যালি ইংরেজি যে যেমন করে পারছে তেমন করে পড়াইছে। যে স্কুলের ইংলিশ টিচারটা ভালো ছিল, ওই স্কুলের ছেলেমেয়েরা কিছু ইংরেজি শিখেছে। যে স্কুল ইংলিশ ভার্সন বলে তৈরি করেছিল ঢাকা শহরে, রাজশাহী শহরে, চিটাগং শহরে, ওইখানে ইংরেজি জোর দিয়ে পড়ায়, ওদের কিছু ইংরেজি শেখানো হয়েছে। হলি ক্রস, নটরডেমের মতো মিশনারিদের রান যে ইংলিশ স্কুলগুলো আছে, ওইখানে ইংরেজি শেখানো হয়েছে। তাও আমি হ্যাপি নই, ওই ইংরেজিও সেই ইংরেজি না। ওদের দর মুর্শিদ পর্যন্ত ওরা একাডেমিক ইংরেজি শিখে নাই। তোমরাও শিখবা না। তোমরা যে এই যে সাব্বির বা রাকিবুল বা জান্নাতের পথ ধরে তোমরা যদি এখন প্রত্যেকদিন ইউটিউব শিখতে শিখতে পরীক্ষার পরে অনেকখানি ডেভেলপ করো, তারপরেও তোমাদের খণ্ডিত রূপ হবে, খণ্ডিত জ্ঞান হবে, কিন্তু চালিয়ে যেতে পারবে, চাপাবাজি করতে পারবে। স্টেশনে গিয়ে, এয়ারপোর্টে গিয়ে, বিদেশে গিয়ে ফুংফাং করে পার হয়ে গিয়ে চাকরিও জোগাড় করতে পারবে, এটা দরকার আছে। তারপরে যে সিরিয়াস হয়ে কিছু লেখাপড়া করো, বই পুস্তক পড়ো, তাহলে তোমার জ্ঞান সমৃদ্ধ হয়ে গেল। তুমি নিজেই করলে, আমার কোনো কন্ট্রিবিউশন নাই, আমাদের টিচারদের কোনো কন্ট্রিবিউশন নাই। রাকিব যেটুকু ভালো করছে বা জান্নাত বা তোমাদের অন্যান্যরা যারা একটুখানি ভালো করছো, আমাদের কন্ট্রিবিউশন নাই রে বাবা। এটা তোমরা বাবা মায়ের জেদে বা নিজের জেদে তোমরা একটু পড়াশোনা করো, একটু প্রিপারেশন নাও, একটু সময় দাও, জন্যে তোমরা শিখছো। আবার এটা যেন ড্রপ বক্সে না যায়, কারণ আমরা কেউ পড়াই না, আমাদের নিজেদেরই ইংরেজি দুর্বল। আমাদের ইংরেজি বলার ক্ষমতা 1.5 থেকে 3 মিনিটের বেশি নাই। দেখবা তুমি বক্তৃতায় কেউ যদি ইংরেজি শুরু করে 1.5 থেকে 3 মিনিট, 1.5 মিনিট পর্যন্ত খুব স্পিড থাকবে, 3 মিনিট পর্যন্ত স্থিমিত হবে, তারপরে ইংরেজি বাংলা মিশাই হবে, শেষে গিয়ে খালি বাংলাই হবে। এটাই সত্য, বক্তৃতার বেলায়ও সত্য, ক্লাসরুমে টিচিং এর বেলাও সত্য। কারণ একই, এই জেনারেশন যারা তোমাদের পড়াচ্ছেন, তারা এই 71 থেকে 90 পর্যন্ত
এই সময় পাশ করেছে, 5 বছর আগে, 7 বছর আগে, 10 বছর আগে। তো তারা কি শিখে আসছে? বই পড়ে নাই তো, তাদের কাছে বই নাই। আজ যে একখান যন্ত্রণা আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই এসে তো আমার মাথাটা গুলায় দিচ্ছে, আমার মেজাজ খারাপ। তোমরা ওই 7 তারিখে আমার বাংলাদেশ সময় সম্ভবত 2:30টায় আমার কিনোট স্পিচটা হবে, অনলাইন হবে। আমি তোমাদের এটা দিব, মানে কি বলে, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা জয়েন করবা। কে কে জয়েন করবা হাত তোলো তো দেখি, একটা পরীক্ষা হয়ে যায় মাত্র। স্যার সবার আগে আমি স্যার। হ্যাঁ আমি জানি, তুমি তো আমাকে ভালোবাসো, এটা বলো না তো। তোমার মা ভালোবাসেন স্যার, আমি আপনাকে ভালোবাসি স্যার, ইনশাআল্লাহ ভালোবাসবো, সবাই ভালোবাসি। আমরা সবাই ভালোবাসি। এই তো সাইড ট্র্যাক করতেছো। এনিওয়ে থ্যাংক ইউ। থাকবা কেন? কেন? হ্যাঁ বলো, কি বলবা? কটায় বললেন? বাংলাদেশ টাইম 2:30টায়। আমি তোমাদের লিংক এবং লিফলেটটা পাঠিয়ে দেব, এবং টপিকটা হলো inclusion of artificial intelligence in education, its rights and wrongs for the humanity. Inclusion of artificial intelligence in education, its rights and wrongs for the future of the humanity. দেখবা দাঁত খিচাই দিব না অনুষ্ঠানে যারা থাকবে। এনিওয়ে আই এম সরি, আগে ভাগে বলা ঠিক না। ইনশাআল্লাহ আই উইল বি ডুইং গুড। এবং কেন থাকতে বলছি জানো? এনে একটা গল্প করি। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমরা 21শে ফেব্রুয়ারি এলে ওই মাস ধরে সকাল সন্ধ্যা বাংলা একাডেমিতে পড়ে থাকতাম। বইয়ের দোকানে যেতাম, বই কিনতাম, গানের অনুষ্ঠান হতো, গান শুনতাম বটতলায়, সেমিনার হতো, সেমিনারে থাকতাম, বিদেশি লোকজন আসতো, কথা বলতাম, প্রতিদিন যেতাম। এই যে যাওয়া আসা 1 মাস বাংলা একাডেমিতে 21শে ফেব্রুয়ারি মেলায়, এইটা যে কত বড় উপকারে আসতো আমাদের, এসেছে আমাদের, এটা বয়ান করা যাবে না। 1 2 কোথায় যেতাম? পাশে কারুকলা ইনস্টিটিউট, ওখানে জয়নুলের ছবির প্রদর্শনী হচ্ছে, দাম সকাল সন্ধ্যা ওইখানে। আরেকটা আকর্ষণ ছিল, ওইসব জায়গায় গেলে তো মোটামুটি সুন্দর সুন্দর ছেলেমেয়েরা যায়, একটু বোঝো তো, তোমাদের বয়সে যেমন একটা, সেরকম আমাদেরও তো চেতনা নিশ্চয়ই ছিল। হয়তো কারো খাতে তাতে থাকতো, চা খেতাম, ফুচকা খেতাম। আবার ওই চিত্রকলা প্রদর্শনী দিল, শিল্পকলাতে যেতাম। তারপরে যদি বড় কনসার্ট হতো, তোমরা দেখোনি, আমরা দেখেছি, আমাদের টিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটিতে দেবব্রত বিশ্বাস এসেছিলেন, বড় আশা করে এসেছি গো জননী ফিরাইও দিও না। পাবনার ছেলে দেবব্রত বিশ্বাস, নাম শুনে থাকবে কেউ কেউ। কণিকা বন্দ্যোপাধ্যায়, ওয়ান অফ দ্য টল আর্টিস্ট অফ ইন্ডিয়া, ওনাকে আমরা কানাইছি এই শয়তানি করে অনুষ্ঠানে স্টেজে উঠে গান গাইতেছিলেন, আমরা কানাই দিছি। রবীন্দ্রনাথ সঙ্গীত তো তোমরা জানো, রবীন্দ্রসঙ্গীত তো লয়, ধীর লয়ে গায়। উনি এমন এক ধীর লয়ে গান ধরেছেন যে আমরা ঠিক থাকতে পারছি না। ওনার গানের সুরে আমরা ছেলেপেলেরা, কিছু দুষ্ট ছেলেপেলে, আমিও ছিলাম, আমি যে ছিলাম না তা নয়, আমরা ওই সুরে সুরে আমরা জ্ঞান শুরু করেছি। মহিলা কেঁদে মঞ্চ থেকে উঠে ভিতরে গিয়ে আমি এদেশে আর আসবো না। দেবব্রত বাবু মঞ্চে ছিলেন, উনি উঠে গিয়ে ওনাকে সামনে নিয়ে এসে বলছে, এই পোলা পাইনরা, মানে পাবনার লোক তো, পাবনার ভাষায় কথা বলছে। উনি চিরকুমার, আমার মতো ব্যাচেলার ছিলেন। পোলা পাইনরা, কে পাই সত্তরা, মানে পাবনার সেই টিপিক্যাল, আমি বলতে পারছি না, এভাবে বলছে, কে পাই সত, কারে ইনসাল্ট করলি, কণিকারে চিনস তুই? কণিকা তখন তো সাংঘাতিক নাম করা কণিকা বন্দ্যোপাধ্যায়, আজকাল আর কেউ শোনে না। যাই হোক, আমরা তখন 2-1জন লিডার গিয়ে মঞ্চে গিয়ে সরি চাইলো, আমরা বসলাম, বসে শেষে উনি গাইলেন, তাও আবার ওই দেবব্রত বাবুকে সাথে নিয়েই গাইলেন, ডুয়েট গাইলেন। তো এগুলো আমরা দেখেছি, বড় বড় মানুষ দেখেছি। এজি স্টক আমাদের টিচার ছিলেন, এজি স্টক শেক্সপিয়ারের ক্রিটিক,
একদম নন্দিত সমালোচক। তার বাড়িতে আমি গেছি ইংল্যান্ডে। এজিস্টক বুড়ি আমাদের পড়াতেন, জোসেফ টার্নার আমাদের পড়াতেন, তারপর আরেকজন আমেরিকান। এনিওয়ে, এগুলো দেখেছি রে বাবা, বড় বড় শিক্ষক দেখেছি। অমলেন্দু বোসের নাম শুনেছো? ইন্ডিয়ান ন্যাশনাল প্রফেসর, বাঙালি, ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ছাত্র। অমলেন্দু বোস অনবদ্য, এগুলোর সেমিনার শুনেছি। তো এগুলো তো তোমরা পাচ্ছ না। কাকে পাচ্ছ? আমার মতো ঠুটো জগন্নাথ শামসার না? আমি শিক্ষক হইলাম, আমার কি আছে রে বাবা? আমি ঠুটো জগন্নাথ ওদের কাছে আমি কিচ্ছু না। আমার দু একজন বন্ধু বান্ধব আছে যারা 2-3 জন 4 জন, তারা তোমাদের কাছাকাছি আসে না, আসতেও চায় না, ডাকলেও আসতে চায় না। এনিওয়ে, এখন তোমরা দুর্ভাগা, কিন্তু তাই বলে কি আমরা ক্ষান্ত দিব? পড়াশোনা করব না? পড়াশোনা করতে হবে। এবং আমাদের আবারও আমি মনে হয় রাকিবুলকে স্পয়েল করছি। রাকিবুল, ওই জান্নাতুল মাওয়া এবং তোমাদের মতো আদিব, এদের পথ ধরতে হবে, কষ্ট করতে হবে। কষ্ট না করলে কেষ্ট মিলবে না। এটা অনেকের কাছে হয়তো খারাপ লাগছে শুনতে, বাট আমি মনে করি এইটাই আমি আসল টিচিং দিচ্ছি তোমাদের। এখন সোশিও লিঙ্গুইস্টিক্স এর ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল যে 1990 পর্যন্ত টিচিং হয়নি, ইংলিশ টিচিং নাই, কোনো পলিসি নাই। 1990-তে এসে সরকারের বোধোদয় হলো, the government became aware of the precarious condition of English language teaching in Bangladesh, ELT in Bangladesh. Precarious condition. Why? Because no graduates were fully skilled, equipped with language skills, English language skills. Not only that, they were not evenly skilled in Bengali language skills. একটা ভাষাও শেখা হয়নি, কারোরই বাংলা ভাষা ভালো না, কারোরই না। তোমাদের তো নাই, আমাদের শিক্ষকদেরও না, 2-1 জন বাদে। তাহলে এই 20 ইয়ার্সে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ এডুকেশন সিস্টেম, এডুকেশন সিচুয়েশন, এডুকেশন সিনারিও ওয়ার ডেভাস্টেটিং, ভেরি পুয়ার, unacceptable, destructive. And within these circumstances, for the last 2 decades, up to 1990, nothing happened in language policy and planning. There was a policy for Bangla status planning. It didn't work. Policy was there, teachers were not there. Policy was given, teachers were not trained. So Bengali language teaching didn't happen. And on the other hand, গ্রামে গ্রামে হাজার হাজার কিন্ডারগার্টেন স্কুল খুলে ওদের শঙ্কর বানানো হচ্ছে, লেফট রাইট করানো হচ্ছে। ওরাও না শিখছে বাঙালি, না শিখছে ইংরেজি। কারা পড়াচ্ছে? যারা নিজেরাই বাংলা ইংরেজি জানে না। সত্যি কথা, আমার নিজেরও একটা স্কুল ছিল 12 বছর, আমি ভেঙে দিয়েছি, টিচার পাই না। আর কি, অন্যদিকে আর একটা গ্রুপ শহরগুলোতে তারা ইংরেজি নিজেরা ফ্যামিলিতে নিয়ে নিচ্ছে, সেন্ট জোসেফ, নটর ডেম, হলি ক্রস, এদের দিয়ে, তারপরে ইংলিশ ভার্সন, অস্ট্রেলিয়ান স্কুল, টার্কিশ হোপ, এদের দিয়ে কিছু একটা অংশকে তারা ইংরেজি শেখাচ্ছে। ইংরেজি শিখে, তারা তো ইংরেজি শিখে, আমি মনে করি না তারা শিখে, তবে তারা ওই 1.5 মিনিট ধরে চালিয়ে নিতে পারে। তারা 1.5 মিনিট চালানোর ওই ক্ষমতা দিয়ে আইএলস করে এই ইন্টারমিডিয়েট পাস করে তারা ছুটে অন্যদিকে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ছুটে। এরা দেশে থাকে না, এরা দেশে কোনোদিন আসবে না। তার মানে দেশে ব্রেন ড্রেইন হয়েছে, ইংরেজি নাই। তার জন্য 75 বছর বয়সে আমাকে হায়ার করতে হয় ড্যাফোডিলে। আমার চেয়ে বয়সে বড় হামিদ, তাকে হায়ার করে ড্যাফোডিল, ইউপিতে যেতে হয়। নাই, লোক নাই। দেখাও একটা, তোমাদের ডিপার্টমেন্টে দেখাও যে অথরিটি নিয়ে, পায়ের নিচে মাটি নিয়ে শক্ত পায়ে দাঁড়িয়ে বলবে, দিস ইজ ইট, আই নো ইট and I'm teaching it. পারবে না, কারণ এই 20 বছর মাঝখানে তোমাদের ব্যাকগ্রাউন্ড, এখানে রাকিবুলের ব্যাকগ্রাউন্ড এখনো শেষ হলো না, এটা সংক্ষিপ্তভাবে বলবা। 20 years of disservice in rendering English education in Bangladesh did not happen. That's why English scenario in the Bangladeshi perspective is very precarious, very unfortunate. Now, what happened in 1990?
বাংলাদেশের গভর্নমেন্ট এটা টের পেয়ে গেল এবং তখনকার গভর্নমেন্ট বলছে না, এটাকে খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে হবে। আমি দ্রুত যাচ্ছি কিন্তু আমার মাথা ঘামতেছে। এই চেঞ্জ করতে হবে কি দিয়ে, যে ওই আগের সিস্টেম জিটিএম চলবে না, কি হবে, সিএলটি নিয়ে আসো। এবং যে সময় তারা নিয়ে আসে ওই সময় আমি পিএইচডি করি এটার উপর, যে এই দেশে সিএলটি চলবে কিনা। যাই হোক, এখন সিএলটি নিয়ে আসছে। এই যে বই, আমি তো বদনাম বলি মাঝে মাঝে হামিদ ভাইয়ের। হামিদ ভাই বই লেখার জন্য কয়েক লক্ষ টাকা নিল, আরো অন্যান্য লোকেরা নিয়ে তারা ভালো বই লিখেছে, তাদের বইগুলো খুবই ভালো। বাবা রে, তোমাকে আমি ভালো বই দিলাম, দিয়ে বললাম যে বাবা তুমি এই বইটা যে ক্লাস 6-এ ইংরেজি পড়িয়ে দিয়ে আসো, কিন্তু তুমি তো কিছুই বোঝো না, তোমার তো ট্রেনিং নাই, কেমন করে পড়াতে জানো না। সেটা হলে সেই বই কি চলবে? ঠিক সেটাই হয়েছে সারা দেশে। 1 জানুয়ারি আমরা বই দিয়েছি, কিন্তু 2 জানুয়ারি থেকে যে পড়ানো শুরু হয়েছে, যিনি পড়িয়েছেন খোদার কসম তিনি ইংরেজি জানেন না। ইংরেজি জানেন না, আমি ভালো বই দিয়েছি, হবে? হবে No, sir. হবে না। No, sir. তাহলে আমি উল্টো দিকে কথাটা বলি, ইংরেজি খুব ভালো জানেন, আমি একটা খারাপ বই হাতে দিলাম, তখন ইংরেজি হবে? হবে স্যার। হবে তখন। থ্যাংক ইউ রাকিবুল, ইউ আর ভেরি ক্লেভার। তখন হবে। বইয়ে দেব না, একটা ভালো টিচার ঢুকিয়ে দেবো ক্লাসে, যান পড়ায় আসেন তো আজকে পার্টস অফ স্পিচ পড়ায় আসেন, কোনো বই ছাড়াই ব্ল্যাকবোর্ড দিয়ে পড়ায় আসবে, ধুমধুমার ছেলেমেয়েরা শিখে যাবে। সুতরাং পলিসি প্ল্যানিং দিয়ে কোনো কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত তুমি যুদ্ধক্ষেত্রের যোদ্ধা তৈরি করতে পারো। এই যোদ্ধারা হলো মাস্টারনি। বাংলাদেশে মাস্টারনি নাই, প্রাইমারিতে নাই, সেকেন্ডারিতে নাই, কলেজে নাই, এমনকি ভার্সিটিতেও নাই। আবার ড্রপ বক্সে চিঠি ফেলিও না যে স্যার এই কমেন্ট করেছে, এমনি মেধাবীদের শাসন চলছে, নাই। এবং এর জন্য আমি কাউকে দোষারোপ করব না, আমি রাষ্ট্রকে দোষারোপ করব। রাষ্ট্র আমাদের বঞ্চিত করেছে গত 20 বছর। যাই হোক, আমাদের রাষ্ট্র তরাইতে চাইলো 90-তে, সিএলটি দিল, নতুন বই ইংলিশ ফর টুডে, একেবারে অনেকগুলো বই ছাপলো। হামিদ ভাই কিছু টাকা পাইলো, আমি 1 পয়সাও পাইনি, আমি তখন বিদেশে, দরকার নেই আমার টাকা। সো এই বইটা এখন খামাখাই পড়ে আছে, মানে কিছু হয় না বই দিয়ে। এবং ওদের বলা হচ্ছে তোমরা ডাইরেক্ট মেথডে পড়াও। ডাইরেক্ট মেথড মানে বুঝো তো, সবাই ইংরেজি বলবে, মাস্টারও বলবে, ছাত্রও বলবে। এই কি বাংলাদেশে এখনই সম্ভব? একটা অসম্ভব কল্পনা করে তারা বলছে যে তোমরা ইংরেজি দিয়ে ইংরেজি পড়াও, সিএলটি করাও। এখন কারিকুলামে সিএলটি অ্যাপ্রোচ এখনো হচ্ছে না। আমি আগেও কথাটা বলেছি, এখনো বলি, ইতিমধ্যে 150 কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে হামিদ ভাই 8-10 লাখ টাকা মেরে দিয়েছে। এগুলো আবার রিপোর্ট করো, উনি মাইন্ড করবে না, কারণ আমি এগুলো যোগ করে বলি তো। বাট এটা সত্যি আছে, উনি টাকা নিয়েছেন তো বই লিখে। ওনার বই, ওনার নাম আছে বইতে, ঘরে ঘরে ওনার নাম আছে হামিদ ভাই। যাই হোক, এখন কিন্তু কাম তো হয়নি। তারা বই লিখেছেন, কিন্তু তারা যদি বলতেন যে ভাই খালি বই লিখে হবে না, টিচারদের গণহারে ট্রেনিং দেন, এবং 1 দিনের ট্রেনিং হবে না, 3 দিনের ট্রেনিং হবে না, 7 দিনের ট্রেনিং হবে না, 1 মাসের ট্রেনিং হবে না, 6 মাসের ট্রেনিং দেওয়া লাগবে। কি করছে জানো? প্রত্যেক উপজেলা থেকে 2 জন নিয়ে এসে ব্র্যাক ভার্সিটিতে 2 জন করে মানুষ নিয়ে এসে 2 দিন ট্রেনিং দিচ্ছে, এই বইটা এইভাবে পড়াবেন আপনারা। আর এদের বলছে যে তোমরা গিয়ে উপজেলার লেভেলে তোমরা প্রত্যেক স্কুল থেকে 1 জন করে মাস্টারনি নিয়ে এসে 2 ঘন্টা করে ট্রেনিং দিবা। হাতে দিয়েছে একটা মোবাইল ফোন, তোমরা এটা জানো, এবং এই 2 ঘন্টার ট্রেনিং দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে, পড়াও ইংরেজি হবে। হয়েছে? তার মানে আমি জানি তুমি বলবো না, 1990 থেকে, মানে তোমাদের ছোট ভাই বোনেরা আছে, ভাস্তা ভাস্তি ভাগনা ভাগ্নিরা আছে, পাড়াপড়শিরা আছে, তোমরা দেখছো হচ্ছে না। এখন 1990 থেকে এদের শেষ প্রজেক্টটা হলো 2017 পর্যন্ত। 2017 পর্যন্ত 150 কোটি টাকা খরচ, ইংল্যান্ডের টাকা মেইনলি, কানাডার টাকা কিছু, আর এদিক ওদিক টুকটাক এখানে ওখান থেকে টাকা পয়সা নিয়ে এসে তারা করেছে খরচ। লাভের লাভ অশ্বডিম্ব। অর্থাৎ আজও ইংরেজি প্রাইমারি, সেকেন্ডারি, আর সেকেন্ডারিতে হচ্ছে না, এবং এর ইফেক্ট আগামী 10 বছর থাকবে।
এই যে গোয়িং ডাউন দ্য হিল, তোমার উন্নতি না হয়ে নিচের দিকে তুমি যাচ্ছ, এটা আরো 10-15 বছর থাকবে। তার মানে আরো আগামী 10, এই যে গত 55 বছরে হয়নি ইংরেজি, না হয়েছে বাংলা, এবং এখন থেকে আরো 10 বছর মানে 65 বছর পর্যন্ত ইংরেজি বাংলা হবে না, ডাউন দ্য হিল যাবে। এর মাঝে অবক্ষয় হবে, মানুষের মধ্যে মনুষ্যত্ব থাকবে না, মূল্যবোধ থাকবে না, বিবেক থাকবে না, দেশপ্রেম থাকবে না, মাতৃভক্তি পিতৃভক্তি থাকবে না, মানব প্রীতি থাকবে না, মানবতা থাকবে না, কিছু থাকবে না, সততা থাকবে না। কারণ এটা তো দিতে হবে তোমাকে, আমার কাছে তুমি পাবা, আমি তো দেই নাই এগুলো তোমাকে, আমি তো ফাঁকিবাজি দিয়েছি না, এই দিচ্ছি ফাঁকিবাজি, চ্যাটজিপিটি করবা, টোটাল ফাঁকিবাজি, ডিস্ট্রাকশন, টোটাল ডিস্ট্রাকশন, আনইথিক্যাল কাজ। লেখাপড়া তুমি মেশিন দিয়ে শেখাবা, এত সস্তা, শুনবা 7 তারিখের বক্তৃতাতে শুনবা, আমি বিশ্বকে জানান দিয়েছি আমি অলরেডি বহুবার, আবারও দিব। এনিওয়ে, এখনো ইংরেজি হচ্ছে না, এইটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? সুতরাং ব্যাকগ্রাউন্ড শেষ হওয়ার পরে তুমি ওই যে রিসার্চ গ্যাপের কথা বললা না, হেন্স there is a big research gap in the field of language policy and planning in Bangladesh. The questions are language policy and planning working? If working, how are they being effective? 2-3টা প্রশ্ন করে ছেড়ে দেবা, এটা তোমার রিসার্চ কোশ্চেন। এখন অবজেক্টিভ কি, যে এই আর্টিকেলে আমি বের করতে চাই যে to paint a picture of the English language scenario, in the current times of Bangladesh. একটা অবজেক্টিভ, 2টা অবজেক্টিভ, to find out how the precarious condition of ELT in Bangladesh can be tackled. 2টা অবজেক্টিভ বলে দিলাম, আর বলবো না, অবজেক্টিভ 3টার বেশি যাবা না। আর তোমরা যখন লিখবা তখন তো জানি চ্যাটজিপিটি ইত্যাদি কি আছে, করবা, কোনো অসুবিধা নাই, একটু প্যারাফ্রেজ করে নিও, কুইল বলতে গেলে প্যারাফ্রেজ করে দেবে তারা, নিয়ে তুমি রিসার্চ গ্যাপ লিখলা ইন্ট্রোডাকশনের শেষের দিকে, তারপরে রিসার্চ কোয়েশ্চেন লিখলা, তারপরে রিসার্চ অবজেক্টিভ লিখলা, লিখে তোমার কাম শেষ। ও, এখানে আরেকটা জিনিস লিখতে হয়, প্রবলেম স্টেটমেন্ট, এটা দেখে নিও। আমি বলে যাই যদি প্রবলেম স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম, যে আমি হলে এভাবে লিখব যে বাংলাদেশে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি 1952 থেকে ছিল, বাট নন এক্সিস্টেন্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ পলিসি ছিল। 52 থেকে 71 পর্যন্ত এটা পাকিস্তানের সিলেবাস অর্থাৎ জিটিএম দিয়ে পড়ানো হতো, তবুও মন্দের ভালো। 71 থেকে ইংরেজির কোনো পাত্তা ছিল না, 90 পর্যন্ত এইখানে কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়াশোনা হয়নি, যার ফলে কারেন্ট জেনারেশন অ্যান্ড অ্যাটলিস্ট 3 জেনারেশনস ইংরেজি জানবে না। হ্যাঁ, যারা জানবে তারা পার্সোনাল উদ্যোগে, বাপ মায়ের চেষ্টায় বা স্কুলের চেষ্টায় তারা একটুখানি জানবে, এবং এই জানা লোকগুলো কেউ দেশে থাকবে না, তারা দেশপ্রেমিক বহির্ভূত লোক হবে, তারা বিদেশে গিয়ে সেটেল করবে। অর্থাৎ বাংলাদেশ উইল হ্যাভ এ ডার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ নোয়িং পিপল ইন দ্য কান্ট্রি, অভাব থাকবে এটার। যার জন্য আমাদের মতো বুড়া, আমার 90 বছর বয়সেও যে এই শক্তি থাকে, তখনও আমাকে 5 লাখ টাকা দিয়ে হায়ার করতে হবে। এই হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজের তোমার ইন্ট্রোডাকশনটা শেষ হলো। এখন এই ইন্ট্রোডাকশনের এতগুলো কথা তুমি দাবি করলা, কেমনে জাস্টিফাই করবা? একটা লিটারেচার রিভিউ, তার মানে টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, কিওয়ার্ডস, ইন্ট্রোডাকশন, রিসার্চ গ্যাপ, রিসার্চ কোয়েশ্চেন, রিসার্চ অবজেক্টিভ, স্টেটমেন্ট অফ দ্য প্রবলেম। এরপরে 2 নম্বর, এটা হলো 1 নম্বর সেকশন, ইন্ট্রোডাকশন সেকশন। 2 নম্বর সেকশনে তুমি কি লিখবা? লিটারেচার রিভিউ, 2টা আর্টিকেলের কথা বলবা যে 2টা পড়ছো, এবং এই আর্টিকেলগুলো সামারাইজ করে দিবা, বাংলাদেশে হচ্ছে না। এর সাথে যে 2-4টা রেফারেন্স, আমি হামিদের কথা বলছি, আমার ছাত্র, তারপরে শাহেদ যিনি আর্টিকেল লিখেছিলেন, কথা বলে দিয়েছি তোমাদের সঙ্গে, তার কথা বলবা। আরো গুগল স্কলার, গুগল না কিন্তু, গুগল স্কলার এই যে সার্চ দিয়ে কিওয়ার্ড দিয়ে বের করবা বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ পলিসি নিয়ে, যেটা তোমার ভালো মনে হয়, তার 2-1টা রেফারেন্স দিয়ে তুমি এই ধরো 200 শব্দের মতো
লিটারেচার রিভিউ লিখলা, এই লিটারেচার রিভিউতে গিয়ে কি প্রমাণ করবা? যে ইন্ট্রোডাকশনে তুমি যে কথাগুলো বলেছ সেই কথাগুলোর প্রতিধ্বনি করেছে বর্তমান মাস্তান যারা এই আমার মতো রিসার্চ আর্টিকেল লেখে, গল্প করে, তারা কি বলছে সেটা নিয়ে এসে লিটারেচার রিভিউতে, লিটারেচার মানে কারেন্ট জার্নাল আর্টিকেলগুলো রিভিউ করে তুমি রিভিউগুলা একটা সামারাইজ করবা, ইনক্লুডিং দ্য টু আই হ্যাভ গিভেন। গেল 2 নম্বর সেকশন। 3 নম্বর সেকশনে আসবে মেথোডোলজি। এই যে আর্টিকেলটা তুমি লিখছো এর মেথোডোলজি কি তোমরা জানো না, আমি বলে দিচ্ছি। এটা হলো রিসার্চ মেথোডোলজি, বাট স্পেসিফিক্যালি যদি তোমরা বলতে চাও রিভিউ মেথোডোলজি। কোয়ান্টিটেটিভ মেথোডোলজি থাকে, কোয়ালিটেটিভ মেথোডোলজি থাকে, এক্সপেরিমেন্টাল মেথোডোলজি থাকে, কোয়াসি এক্সপেরিমেন্টাল মেথোডোলজি থাকে, তারপরে কন্টেন্ট অ্যানালাইসিস মেথোডোলজি থাকে, তারপরে সার্ভে মেথোডোলজি থাকে, মেলা মেথোডোলজি আছে। এইখানে তোমরা বলবা রিভিউ মেথোডোলজি, ছোট্ট এক প্যারাগ্রাফ, যে দিস আর্টিকেল ইউজেস রিভিউ মেথোডোলজি। রিভিউ মেথোডোলজিকে কোয়ালিটেটিভ বলতে পারো। ইটস এ কোয়ালিটেটিভ মেথোডোলজি বাই হুইচ the author or the researcher has reviewed articles published currently from 2022 অথবা 2010 to 2025. This author has reviewed these articles and summarized the points that 1, English language hasn't happened, 2, English language এর পড়ানোর লোক নাই, 3, ইংলিশ ল্যাঙ্গুয়েজ পড়ানোর ফলে ছাত্রছাত্রীরা কিছু ইংরেজি শেখে নাই, 4, ইংলিশ ল্যাঙ্গুয়েজে যারা পড়ছে তারা কিছুই জানে না, তাদের মধ্যে দেশপ্রেমও নাই, ইত্যাদি ইত্যাদি। তুমি যেটা পারো লিখবা। এই হলো মেথোডোলজি। এরপরে আসবে ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশন, ওই আর্টিকেলগুলোতে আছে। ফাইন্ডিংস কি? এই যে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউতে যেগুলো পাইছো, মেথোডোলজির শেষ দিকে যেগুলো পাইলা, এগুলোই ফাইন্ডিংস। যেগুলো আমি এতক্ষণ ধরে গালাগালি করলাম এগুলো ফাইন্ডিংস। একটু লেখার চেষ্টা করো। ফাইন্ডিংস অ্যান্ড ডিসকাশনের পরে কনক্লুশনটা কি? যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ এ ভাইটাল ল্যাঙ্গুয়েজ, ইটস এ লিঙ্গুয়া ফ্রাঙ্কা, উইদাউট ইংলিশ নো নেশন ক্যান সার্ভাইভ। নাও ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, টেকনোলজি, ম্যাথমেটিক্স, international trade, diplomacy, even computer science, blah blah blah. সুতরাং ইংলিশ ছাড়া চলতে পারে না। বাট বাংলাদেশের ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং has been very poorly and it needs attention from the government, policy makers, teachers, educators and intellectuals of the country. এটুকু লিখবা এবং এটুকু হলে কনক্লুশন হয়ে যায়। আর এইটুকু লিখতে গেলে 2000 শব্দের বেশি লাগবে না। আর এই আর্টিকেলটা ফুল ব্লুমড আর্টিকেল লিখতে গেলে 5 থেকে 7000 হবে। তোমরা 2000-এর মধ্যে লিখে সারবে। আমি বলছিলাম যে রেপ্লিকেট এ রিসার্চ আর্টিকেল অন ল্যাঙ্গুয়েজ পলিসি অ্যান্ড প্ল্যানিং অফ বাংলাদেশ, এটা রেপ্লিকেট করছো তোমরা। এবং আমি যে কথাগুলো এখন বললাম যদি মনে রাখতে পারো, রাখা উচিত হবে। এইটা আগে একটা জট ডাউন করে নাও, একটা আউটলাইন করে নিয়ে ওই আর্টিকেল দুটো পড়ো, আরো 4টা আর্টিকেল পড়ে লিখে রেডি করো। 12 নম্বর থাকবে, 2000 শব্দ লিখতে হবে। আর পরের গুলো ছোট ছোট লিখলেও চলবে, সমস্যা হবে না। তোমাদের কোনো পেনালাইজ করবো না, তোমাদের কোনো ক্ষতি হবে না। কেউ আবিদ বলল যে স্যার আমাদের অন্যান্য রেজাল্ট গুলো খারাপ হয়েছে, আমার সাবজেক্টে আমি চেষ্টা করব তোমাদের একটু লিবারেলি খাতা দেখতে, ঠিক আছে? সবসময় আমি লিবারেল দেখি। এই তানভীর কই? জি স্যার। আমি লিবারেল দেখি না খাতা? ইয়েস স্যার, ইয়েস স্যার। তোমাদের ক্ষেত্রেও তো লিবারাল ছিলাম আমি। তোমরা যা পাবা তার থেকে 2, 3, 4, 5 নম্বর এমনি বেশি পাবা। হাতের লেখা ভালো হলে দিব, ফাঁকিবাজি না হলে দিব, তারপরে আমার ক্লাসের কোনো রেফারেন্স থাকলে দিব, তারপরে যদি দেখি যে তুমি ভালো ইংরেজি লিখেছো অবশ্যই দিব। সব মিলে আমার সাবজেক্ট নিয়ে চিন্তা করো না, যেদিন যেভাবে ঠিক হয়েছে সেদিন সেভাবে পরীক্ষাটা হবে। কয় তারিখে এদের পরীক্ষা তানভীর? স্যার 28 তারিখের কথা বলছিলেন। আচ্ছা ঠিক আছে, 28 তারিখে হবে। আর খাতার পরে খাতা নেওয়ার কোনো দরকার নাই,
প্রশ্নগুলো তোমরা জানবে, এই প্রশ্নগুলো ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব, সলভ করে আগে রাখবা। আর বুনন আমরা খারাপ স্টুডেন্টরা বসে আবির তুমি খারাপ হয়ে গেলা, না কেউই খারাপ না, সবাই ভালো, কিন্তু আমরা বুড়ো হয়েছি তো রে বাবা, আর আমরা তোমাদের মতো ছিলাম না, আমরা খুব পড়াশোনা করেছি বাবা, সেই জন্যে। আর তোমাদের তো, তোমরা আমার সন্তান, তো আর সন্তানরা যদি ভালো না করে তো বাবা মায়েদের মন খারাপ হয় না আবির? জি স্যার, অবশ্যই। সেই মন খারাপটাই আবার হচ্ছে এবং হয়েছে, বহুকাল ধরে হয়েছে। এই জন্য তোমরা আবার মন খারাপ করবে না, এখনো আশা আছে। মানুষ, শিক্ষকরা মানুষ করে দেয় না রে বাবা, আজকাল নাই সেটা। মানুষ হতে গেলে তোমার নিজের আত্মানাম বৃদ্ধি করতে হবে। খুদি কো বুলন্দ কর ইতনা কেউ তকদীর সে পায়েল, খোদা খুদ বান্দা সে পুছে বল তেরি রেজা কিয়া। खुदी को बुलंद कर इतना कहूं तकदीर से पायल। खुद, खुद মানে আত্মা, আত্মাকে বুলন্দ কর ইতনা, বুলন্দ মানে শক্তিশালী করো, ইতনা তোমার আত্মাকে এত বড় শক্তিশালী করো। খুদি কো বুলন্দ কর ইতনা, তোমার আত্মাকে এত বড় শক্তিশালী করো, কেউ তকদীর সে পায়েল, যে তোমার আত্মা তোমার তকদিরের আগে আগে চলে, তকদিরের উপর ভরসা করে না। খোদা খোদ বান্দা সে পুছে, ওই সাত আসমান থেকে উনি রব্বে কাবা, তিনি চলে আসেন, নিচে এসে বলেন খোদা খোদ বান্দা সে পুছে, তাহাজ্জুদের নামাজের সময়, এ বান্দা বল তেরি রেজা কিয়া, কি চাস রে বেটা বল, আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি। खुदी को बुलंद कर इतना कि हूं तकदीर से पायल, खुदा खुद बंदा से पूछे बोल तेरी रेजा किया। এটা অনেক পুরনো কথা, উর্দুতে, এটাই সত্য কথা, এটাই মহা সত্য কথা। এখন আমি বকবক করছি, তোমরা যদি এখান থেকে 5 জনও এই বিদ্যাটা নাও, যে তুমি খুদিকে বুলন্দ করবে, তোমার আত্মাকে শক্তিশালী করবে, এই 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 নিয়াতটা যদি করো, পণটা যদি করো, প্রতিজ্ঞাটা যদি করো, কি আছে, জীবনের কিছুদিন চলে গেছে তো, এরপরে 6 মাস পড়াশোনা করো না কেন, 6 মাসই করো, দেখবা যে 6 মাসেই তোমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। 6 মাসই লাইফ চেঞ্জ। তোমাদের তো এটা মিড টার্ম নাকি? এটা মিড টার্ম তো নাকি? আচ্ছা, একটা পলিটিক্স করি। আগামী ফাইনাল, আগামী সেমিস্টারে তোমাদের আমি 2টা কোর্স নিব, যে কোনো কোর্স 2টা নিব, এবং এখানে তোমাদের একটু 2টা, আমি এই মিক্রোফোন অফ করো, আমি চেষ্টা করবো এই আমার স্টাইলটা যেভাবে আমি মানে ইনথিউজ করতে চাই বা চেষ্টা করি, আমি সেভাবেই যদি আর একটা টার্ম দিতে পারি, হয়তোবা তোমরা অনেকে উদ্ধার পেয়ে যাবে, উদ্ধার পেয়ে যাবে। না হলে রে বাবা কি ঘটনা ঘটবে জানো? আমার এক ছাত্র আছে সুশান্ত শীল, খুব ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে, ছাত্র ভালো, B++ পেয়েছিল, এ দিতে পারিনি আমরা, কিন্তু ভালো ছাত্র। সেই ছাত্র রেগুলার যোগাযোগ রাখে, 5 বছর পরে বলে স্যার এখনো বিয়ে ভাগ্যে জুটলো না। কেন? চাকরি নাই, তাই পাত্রী পায় না। 6 বছরের মাথায় সে ডিপার্টমেন্টে এসে হাজির, অনেকগুলো গিফট পায়েছে, সালাম দিয়ে কাঁদতে লাগলো। বলে তুমি কি ব্যাপার, বিয়ে করছো? না স্যার। কেন? বলে আমি বিয়ে করতে যাচ্ছি। তুমি না বিয়ে না করার কথা, চাকরি না পেলে? বলে স্যার আমার সরকারি সেকেন্ডারি স্কুলে নিবন্ধনে আমি টিকে গেছি স্যার। কও দেখি তোমরা, আরে বাবা BCS পাস করে আসলে নয় খুশি হইতাম, তুমি সেকেন্ডারি স্কুলে পাস করে এইটা কি কও তুমি? সুশীল বলে স্যার জানটা বাইসে গেছে স্যার, আমি খুব ভালো ফিল করছি স্যার। কেন? এখন এটা বিয়ে করতে পারবো আর দুমুঠো খেয়ে বাঁচতে পারবো স্যার, আপনি আশীর্বাদ করবেন মাথায় হাত দিয়ে। কি সব নিয়ে আসছিল, দিয়ে চেয়ে গেল, থাকলো অনেকক্ষণ, আমি খাওয়াই টাওয়াই দিলাম। সুশীল 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 সুশান্তশীল। তো এই যদি একটা ইংরেজির MA পাস ছেলের দুর্দশা হয়, আমি বলবো দুর্দশা। কেন? আমরা যখন ছাত্র ছিলাম আমাদের 3 জন ইংলিশ টিচার ছিলেন, 3 জনই 3rd ক্লাস।
শিবপ্রসাদ চক্রবর্তী, মইনুল ইসলাম স্যার রাজশাহী বাড়ি, শিবপ্রসাদের বাড়ি আমার পাশের গ্রামে, আর একজন গোলাম মোস্তফা দুষ্ট লোক। তিনজনই থার্ড ক্লাস লোক, কিন্তু তিনজনই আমাদের ভালো পড়াতেন, ভালো পড়াতেন, এবং আমরা এখনো তাদের দেবতার মতোই জানি, এবং তারা যেটা বলতেন আমরা সেটা এখনো শিরোধার্য করে রেখেছি। তো দুর্ভাগ্য তোমাদের, এই সময়টা খারাপ, আর শিক্ষকের কথা শিরোধার্য করার মতো সেই শিক্ষকের ব্যক্তিত্ব আমাদের এখানে নেই, মানে কোথাও নেই, কোনো ভার্সিটিতে, ঢাকা ভার্সিটিতেও নেই। কিন্তু সেই জন্য তোমাদের সচেতন হতে হবে। তো তোমরাই নিজের দায়িত্ব নিজে নাও না কেন? সুশিক্ষিত মানে স্বশিক্ষিত, এটা তো কথাই চালু আছে। কষ্ট করতে হবে রে বাপ, কষ্ট করতে হবে, টাইম বের করতে হবে। তোমাকে যে জিনিসটা আকর্ষণ করে ওখানে সরাসরি না বলে দেবা। একটা জিনিস পথ চলতে আকর্ষণ করলো, চোখ ফিরায় নেবা। যে খাদ্যটি তোমাকে আকর্ষণ করে স্ট্রেইট ওয়ে বলবা যে না আমি ওই খাদ্য খাবো না। তার মধ্যে যে বিরিয়ানিও পড়ে যে না ওটা আমি খাবো না। তোমাকে যে জিনিসটি বিকর্ষণ করে, যে একটা হার্ড কপি নিয়ে বসা 200 পৃষ্ঠার বই, তুমি জোর করবা নিজেকে যে আমি এইটা পড়ে শেষ করবো, ডিকশনারির পাশে নিয়ে পড়ে দেখো, 5টা বই পড়ে দেখো কি উপকারটা হয়। 5টা বই পড়েই দেখো। আজকে না, আজকে মিড টার্ম পাস করো, আর সামনের সেমিস্টারে আমি তোমাদের বলবো না, নাহিদকে বলে দেবো যে আমি এই ব্যাচটাই আমি আরো 2টা কোর্স আমি সামনের বার পড়াবো। সেটা সাহিত্য একটা পড়াবো আর লিঙ্গুইস্টিক্স একটা পড়াবো, আর 2টা, যে কোনো 2টা দিলেই হলে হবে, আমাকে সমস্যা নেই। হ্যাঁ, এক্ষেত্রে তোমাদেরও সজাগ থাকতে হবে। আমি চাচ্ছি যে একটা ইম্প্যাক্ট তৈরি করতে। অন্তত তোমরা 30, 32, 35 জন আছো, যদি তোমরা একটু কনভিন্সড হও, কনভার্ট হও, তোমাদের মধ্যে ট্রান্সফরমেশন হয়, আমার এর চেয়ে তো বেশি পাওনা নাই রে বাবা। আমি তো টাকা চাই না, আমি ড্যাফোডিলের কাছেও টাকা চাই না, আমি টাকার জন্য চাকরি করি না, তো অনেস্টলি আমি বেতনের জন্য চিন্তাই করি না। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের মঙ্গলের জন্য এই যে ব্রিটেনের মতো একটা স্বর্গ ছেড়ে বাংলাদেশের মতো একটা নরকে গত 14 বছর ধরে বসবাস করছি। ব্রিটেন আমেরিকা থেকে আমি ব্রিটেনে 30 বছর থাকা লোক, বাড়ি আছে, আছে না ছিল, সেই বাড়ি বিক্রি করে দিয়ে আসছি যেন আমি ফেরত যেতে না পারি ওই দেশে, যে আমি দেশের সেবাই করব। এবং এই যে তোমাদের কথাগুলো বললাম সোশ্যাল লিঙ্গুইস্টিক্স পড়াতে পড়াতে, এই কথাগুলো বলা বড় 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 জরুরি রে বাবা। এই কথাগুলো কেউ বলে না, না গভর্নমেন্ট বলে, না ভাইস চ্যান্সেলর বলে, না চেয়ারম্যান বলে, না হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলে, না ডিন বলে, না ক্লাস শিক্ষক বলে, কেউ বলে না। বলে? বলো তো। না, বলে? স্যার বলে না। বলে, বলে, কিন্তু বলা উচিত। তোমার মা কোথায় জান্নাত? স্যার আম্মু প্রচন্ড জ্বর, তো আম্মু একটু হ্যাঁ, ঘুমাচ্ছে। কালকে নামাজ পড়ে, আজকে প্রচন্ড জ্বর, ও আমাকে ভয় পায়। হয়েছে কি স্যার, আমার যে বোনটা আমেরিকাতে ছিল, গ্রাজুয়েশন কমপ্লিট, আজকে ও আমাদের বাসায় আসছে, পুরো গেস্ট দিয়ে বাসা ভর্তি। আর আমি তো স্যার অসুস্থ, আম্মু সারাদিন ওই অসুস্থ শরীর নিয়েই হচ্ছে ওনাদের আর এক্সপ্লেনেশন দরকার নাই, তোমার আম্মু হাইড করছে, করতে দাও, কিন্তু ওকে আমি আবিষ্কার করবোই একদিন, বলে দাও যে স্যার চলে আসতে। স্যার ইনশাআল্লাহ স্যার। স্যার আরেকটা কথা স্যার, আমি না বললেই নয়, সেটা হচ্ছে স্যার আপনার ক্লাসটা আমরা কিন্তু সবাই খুব এনজয় করছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রাকিবের কাছ থেকে ও যে অ্যাকসেন্টগুলো হচ্ছে ইউজ করে কথা বলার সময়, মাঝে মাঝে আমরা সবাই কিন্তু স্যার মুগ্ধ হয়ে শুনি, এবং আপনি যখন জিনিসটা আমাদের শেখার জন্য আরও হচ্ছে ইন্সপিরেশন দেন, আমরাও ভাবি যে আমাদের মধ্যে এমন একজন ক্লাসমেট আছে যার কাছে শেখার মতো অনেক কিছু আছে। অ্যান্ড হ্যাঁ, অনেক কথা হয়তো ক্লাসে বা অনলাইনে আমরা বলতে পারি না, বাট আপনি তো আমাদের ওপেন স্পেস দিয়েছেন যাতে আমরা একটা গান শুনেও সেটাকে হচ্ছে সুন্দর করে হচ্ছে আপনার সামনে রিপ্রেজেন্ট করতে পারি যার যার পার্সপেক্টিভ থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্লাসে আরেকজন ট্যালেন্টেড ক্লাসমেট আছে, আবিদুল্লাহ ভাইয়া, উনিও অনেক সুন্দর গান করে স্যার। ইনফ্যাক্ট আপনি যেই গানটার স্যার মিউজিকটা পাঠিয়েছিলেন আমাদের গ্রুপের মধ্যে, গতদিন হচ্ছে উনি ওনার কণ্ঠে গানটা গিয়ে আমাদেরকে পাঠিয়েছে, এবং এত সুন্দর হয়েছে স্যার, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, আমরা সবাই ইমপ্রেসড। আমি তো শুনলাম না। শোনো,
আমি মাঝে মাঝে তোমরা যদি সাবধানবার আমার হাতে পড়ো, তো আমি তোমাদের গান মিউজিক শোনাবো এবং তোমাদের গান এবং মিউজিকের ভক্ত বানাবো। কারণ কি জানো, গান মিউজিক না শুনলে পরে, সাহিত্য না পড়লে পরে মানুষ ভালো মানুষ হয় না, মানুষ মানবিক মানুষ হয় না। এগুলো ভালো জিনিস। সুতরাং আমি চাচ্ছিলাম একটা কিছু তৈরি করতে, কিন্তু এরা আমাকে আজকে এখানে, কালকে ওখানে, পরশু ওখানে, গত 12 বছর আমাকে এরা সাহিত্য পড়াতে দেয়নি। জানো কেন? যে আপনি ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট। অথচ আমি বলছি যে দেন পড়াতে, আমি দেখছি, কিন্তু এই যে 3 সেমিস্টার ধরে দিচ্ছে, কারণ সাহিত্য পড়ানোর লোক নাই। 20th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার পড়াতে দিয়েছে আমাকে। চিন্তা করছো তুমি? আমি পুরনো লিটারেচার পড়াম। আমি বললাম যে কি ভয় পাবো? না, ভয় পাবো না, দেন আমি পড়াবো। পড়াচ্ছি। ওই তো তানভীর জানে, এবং 20 শতাব্দীর সবচেয়ে কঠিন কবিতাটা কালকে পড়ানো শুরু করে। যাই, ওদের সঙ্গে ক্লাস কবে তানভীর? স্যার ওরা এডিশনাল একটা ক্লাস আছে, আপনি যদি মানে আমি দেবো তো, ম্যানেজ করতে পারেন। হ্যাঁ, কবে বলো? স্যার এমনিতে ক্লাস আছে ফ্রাইডে। না, ফ্রাইডে হবে না, এর আগেই কালকেই দিয়ে দাও ক্লাস, কারণ আমি প্রশ্ন করে ছাড়বো তো। ওদের ওই ওয়েস্টল্যান্ড 1 মাসে পড়া লাগে, এটা 2 দিনে পড়া হয় না। তারপরে আমি শেষ করে স্যার কালকে কিন্তু আরেকটা ক্লাস আছে, সাউথ এশিয়ান লিটারেচার বলে রেখেছিলেন স্যার, একটা ক্লাস নেবেন। কার ওটা? তাহলে স্যার আপনার সাউথ এশিয়ান লিটারেচার মাস্টার ফাইনাল সেমিস্টার। ওদের আমি কি পড়াচ্ছি? আগা শাহিদ আলী। জি স্যার, আগা শাহিদ। ঠিক আছে। আর ঠিক আছে, তাহলে তো পরশু দিন দিয়ে দাও, দেরি করা যাবে না। ওকে স্যার। জি, ওকে মাই বয়েজ এন্ড গার্লস, তোমাদের অনেক অত্যাচার করলাম, আর জান্নাতুলরা অনেক খাইতেছে টাইতেছে। আমাদের না খাওয়ালে পেটের ওষুধ খাবে, তোমার আমাকে বলে দিও। না স্যার, আমি সবাইকে লিচু খাওয়াতে চেয়েছিলাম। ইনফ্যাক্ট আমি ফ্রাইডেতেই হচ্ছে 400 লিচু এনেছিলাম, কিন্তু হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হলো যে ওয়েদার ফোরকাস্টের জন্য হচ্ছে আমাদের ক্লাসটা অনলাইনে শিফট হচ্ছে। সো আমার স্যার প্ল্যানিং ছিল আমার ক্লাসমেটদের সহ আমার টিচারদেরকে লিচু খাওয়াবো। বাট লিচু তো স্যার কালো হয়ে অর্ধেকই পচে গেছে স্যার, পরে আমি ফেলে দিছি। বলিও না, তানভীরের কাছে আমার ঠিকানা নিয়ে কুরিয়ার করতে, তা নাহলে বুঝতাম তো। এক বাড়িতে আমার 2 ছাত্রী, 2 প্রজন্ম, আর আমি লিচু পাইলাম না, এটা কথা হইলো? হ্যাঁ স্যার, ইনশাআল্লাহ স্যার নেক্সট ক্লাসে পাবেন। আর স্যার তানভীর তোমার মা ফিস করে তোমাকে শিখাই দিচ্ছে, আমি না জানি। না 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 স্যার, তোমার আমি ধরবো গো, যাই বলো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। ভালো থেকো তোমরা সবাই, ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর স্যার অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা নিয়ে বিসমিল্লাহ। ওকে আমি বিদায় না, তোমরা বিদায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড নাইট। আসসালামু আলাইকুম স্যার। 001 সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন কাইন্ডলি। প্রেজেন্ট প্লিজ। প্রেজেন্ট প্লিজ। 3 প্রেজেন্ট প্লিজ। 4 5 6 7 9 10 11 Present, please. 12 Yes, please. 14 Present, please. 15 পরীক্ষার খাতায় লিখে Present, please. আই লাভ ইউ স্যার। 18 ওটা ইয়ামকে বাদনের মেসেজটা ফরওয়ার্ড করলে একদম। 19 Present, please. 20 Present, please. কমেন্টে হার্ট সাইন দিয়ে দিন। 21 আই লাভ ইউ স্যার। এখন যে যে সেরকম। 22 Yes, please. 23 Present, please. 25 Present, please. 26 Present, please. 27 Present, please. 29 আমি এখানে যে Present, please. তুমি সাইড থেকে বলতেছ তো শোনা যায় 30 তবে আগে আগে ক্যাচ করে মাইক্রোপ্রসেসর শোনা 31 যায় বারবার বলছি চুপ Present, করো please. 32 Present, please. ক্লাসের সবাই 33 Present, please. বারবার বলতেছি সেনসিটিভ 34 Present, please. 35 Present, please. 36 sorry 37 Present. 39
Present, please. Cordy, Present, please. 43, Present, please. 46, Present. 47, 48, Present, please. 49, 50, Present, please. 52. ওকে, সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, লিভ নিতে পারি আঙ্কেল আমারটা মিস দিয়েছে, একটু একটু দিয়ে দাও কষ্ট করে। আচ্ছা হ্যাঁ, বলুন বলুন। 5 5, আচ্ছা 5, আচ্ছা দিয়ে দিয়েছি। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।